তুমি আমাকে বিয়ে কেন করলে? তুমি জানো আমি তোমার 10 বছরের বড়। হুম, সব জানি। তাহলে বিয়ে কেন করলে? সম্পদের লোভে। মজা করো না। কেন বিয়ে করলে? আমি মিথ্যা বলি না, আমি সত্যি বলছি। আমার আব্বু আম্মু আপনার সাথে আমাকে বিয়ে করিয়েছে শুধুমাত্র আপনার সম্পদের জন্য। তুমি এভাবে আমাকে সত্যি বলছো? তোমার ভয় হচ্ছে না আমি তোমাকে এখন যদি রেগে বের করে দেই? না, আমি সত্যি বলতে ভয় পাই না। আপনি বোকা দিলে দিবেন, বের করে দিলে দিবেন, বাট যা সত্যি তাই তো শুনবেন, তাই না? তুমি কি জানো আমি বিধবা? জানি তো। তুমি সব জেনে শুধুমাত্র সম্পদের লোভে বিয়ে করলে আমাকে? হুম। তুমি আমার 10 বছরের ছোট। আমি যদি তোমার সামনে দাঁড়াই আমাদের মা ছেলে বলবে। আপনি দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আপনার বয়স বোঝা যায় না। আর সব থেকে বড় কথা, সাতাশ কোনো ব্যাপার না। বুঝলাম, বাট তোমার কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নাই তো? থাকলে আমাকে বলতে পারো। না, আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার সমস্যা নাই। তুমি আবার তোমার ফ্যামিলির ভয়ে বলছো না তো? প্রথমে আপনাকে আমি বিয়ে করতে চাই নাই, বাট আম্মু আব্বু অনেক মেরেছে। আপনায় প্রথম যখন দেখলাম তখন আমার আপনায় দেখে ভালোই লাগছে, তাই আর পরে কিছু না বলে সোজা বিয়ে করে নিলাম। তুমি আমাকে কোথায় দেখেছো? আমাদের কলেজে আপনি এসেছিলেন, আমি ওইখানে দেখেছিলাম। ও আচ্ছা। হুম। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি তাহলে শুয়ে পড়ো। আচ্ছা। মাহির ইয়ানার কথা শুনে নিচে বিছানা করতে যাবে, সাথে সাথে ইয়ানা বলে ওঠে। কি ব্যাপার, তুমি নিচে শুয়ে পড়ছো? তাহলে কোথায় ঘুমাবো? বাইরে যাব ঘুমাতে? আরে কি বলো, বিছানায় এসে শুয়ে পড়ো। আপনার সমস্যা হবে না আমি উপরে ঘুমালে? আরে সমস্যা কেন হবে, উপরে আসো। তুমি আমার হাজবেন্ড, তুমি আমার পাশে ঘুমাবে, এটা তো আমার সমস্যা কেন হবে? ও আচ্ছা, আমি ভাবছি আপনার সমস্যা হবে। সমস্যা হবে না, আসো। মাহির ইয়ানার পাশে শুয়ে পড়ল, দুজন চুপচাপ শুয়ে থাকলো। ইয়ানা মাহিরের দিকে তাকালে মাহির বলে ওঠে। আপনি কি আমার উপরে রাগ করেছেন নাকি? এভাবে তাকিয়ে আছেন কেন? রাগ কেন করব? আর তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমাকে দেখে এত ভয় পেও না তো। একটু একটু ভয় লাগছে। আমার দিকে এগিয়ে আসতে পারো, আমি তোমার স্ত্রী, তোমাকে আমি অনুমতি দিচ্ছি। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছা করছে। হুম, বলো, কি জানতে চাও? আপনার তো বেশি বয়স না, আপনার হাজব্যান্ড কিভাবে মারা গেল? সরি, কিছু মনে করেন না, আমার জানতে ইচ্ছা হইল। ইয়ানা মাহিরের কথা শুনে চুপ হয়ে গেল। ইয়ানা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে। রোড অ্যাক্সিডেন্ট করেছিল। ও, সরি। তুমি কি এভাবে শুয়ে থাকবে নাকি ঘুমাবে নাকি? ইয়ানা কথাটা বলে চুপ হয়ে গেল। মাহির ইয়ানার দিকে তাকিয়ে বলল। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি যা পরেন তাতে আপনার সুন্দর লাগে বেশি, তাই না? জানি না। আচ্ছা ঘুমাও, বুঝেছি। তুমি এখনো বাচ্চা, আসো। আমি বাচ্চা নাই। আমাকে বাচ্চা কেন বলেন? আমি বড় হয়ে গেছি, আমি কলেজে উঠছি। তা তো দেখতে পারছি, কে বাচ্চা কে বড় মানুষ। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, বাট আমার কিছুটা অকওয়ার্ড ফিল হচ্ছে। কেমন একটা শরম লাগছে। আমার অভিজ্ঞতা তো নাই, বাট আপনার তো আছে, তাই না? আপনি আমাকে শিখিয়ে দিলে আশা করি অভিজ্ঞতা ভালো হবে। মাহিরের কথা শুনে ইয়ানা ঘুরে ওঠে, মাহিরের দিকে এগিয়ে গেল। মাহিরের মুখের সামনে গেলে মাহির ইয়ানার দিকে এক পলকে তাকিয়ে থাকতে লাগলো। ইয়ানা চোখ বন্ধ করে ও ঠোঁটের দিকে এগিয়ে যেতেই মাহির নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইয়ানার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ইয়ানা কেঁপে উঠল। মাহির ইয়ানার মাথার পিছনে ধরে থাকলো। 3 মিনিট পর মাহির ছেড়ে দিলে দুজন লজ্জায় বসে পড়ল। দুজন একে অপরের দিকে তাকাতেই ইয়ানা লজ্জায় অন্যদিকে তাকিয়ে বলল। আমাদের দ্বারা এসব সম্ভব না, ঘুমানো ভালো। আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? আমি নতুন, আমি লজ্জা পেতে পারি। তোমার মতো আমিও নতুন। কি? আপনি বিধবা, আপনি কিভাবে নতুন হন? আমি আমার হাজবেন্ডের সাথে থাকি নাই, আমাদের ফোনের মাধ্যমে বিয়ে হয়েছিল। 4বার কথা হয়েছিল। 3 মাস পর ছুটি নিয়ে আসার দিন উনি অ্যাক্সিডেন্ট করে।
সরি, তার মানে আপনি তো এখনও... হুম। মাহির ইয়ানার কথা শুনে বলল। থাক, ঘুমান। আমাদের আরও একে অপরকে ভালোভাবে জানতে হবে। আমারও তাই মনে হচ্ছে। ইয়ানা মাহির দুজন শুয়ে পড়ল। মাহির ইয়ানা দুজন উপরের দিকে তাকিয়ে থাকলো। মাহির ইয়ানার দিকে ঘুরে তাকাতেই, মাহিরের দিকে ইয়ানা তাকাতেই মাহির চোখ বন্ধ করে নিল। ইয়ানা কিছু না বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহির ইয়ানার দিকে তাকাতেই ইয়ানা বলল। গুড মর্নিং। ইয়ানার কথা শুনে মাহির মিষ্টি করে হেসে বলল। গুড মর্নিং টু। আপনি কি উঠবেন এখন? হুম। একটা কথা বলবো? হুম, বলো। মানে আমার অনেক আদর পাচ্ছে। কি? আবারও শরম পেয়ে চলে যাবে না তো? না, অনুমতি দিলে। মাহিরের কথা শুনে ইয়ানা লজ্জায় বলে ওঠে। অনুমতি দরকার নাই, অনুমতি আগে দিয়ে রাখছি তো। ইয়ানার কথা শুনে মাহির খুশি হয়ে সোজা ইয়ানার কাছে আসলো। কিস করতে যাবে, সাথে সাথে মাহির বলল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। মাহির দৌড়ে ওয়াশরুমে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ইয়ানার কাছে আসলো। ইয়ানা কিছু বলার আগে মাহির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইয়ানাকে শুয়ে ফেলে উপরে উঠে ঠোঁট ছেড়ে গলায় কিস করলে ইয়ানা কেঁপে উঠল। বিছানার চাদর খামচি দিয়ে ধরল। মাহিরের ঠোঁটের স্পর্শে ইয়ানা মাতাল হয়ে যেতে লাগলো। ইয়ানা নিজেকে কন্ট্রোল করতে না পেরে লজ্জাশরম সব ভুলে মাহিরের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ একে অপরকে আদর করা শেষ হলে দুজন ক্লান্ত হয়ে গেলে মাহিরের বুকে ইয়ানা শুয়ে থেকে ওর দিকে তাকাতেই লজ্জা পেতে লাগলো। মাহির মুচকি হাসি দিয়ে বলল। আপনার কি লজ্জা কমে নাই? আমার কিন্তু আর কোনো শরম লাগছে না, আবারও আদর করতে মন চাচ্ছে। মাহিরের কথা শুনে ইয়ানা লজ্জায় বলে ওঠে। এই পিচ্ছি, ছাড়ো, 9টা বেজে গেছে। আর একবার করি, তারপর ছেড়ে দেই। না মানে না, এখন সম্ভব না। আমাকে উঠতে হবে, গোসল করে রেডি হতে হবে, অফিসে যাব। ইয়ানা উঠে মাহিরের দিকে তাকাতে মাহির ভুরকুচকে তাকালে সাথে সাথে ইয়ানা ঠোঁটে কিস করে বলল। রাতে যতবার চাইবে দিব, বাট এখন উঠতে হবে, এমনিতে অনেক ব্যথা করছে। ওকে, চলেন দুইজন মিলে গোসল করি। ইয়ে মানে... ইয়ানা লজ্জায় উঠে দৌড়ে ওয়াশরুমে গেল। মাহির হাসতে লাগলো। মাহিরের ফোন বেজে উঠলে মাহির ভয়ে ভয়ে ফোন ধরে পড়ল। ধুর, এত লজ্জা কেন পাচ্ছ? আমিও আপনাকে দেখছি, আপনিও আমাকে দেখেছেন। ধুর ফাজিল, চুপ করো। ইনায়া লজ্জায় উঠে দৌড়ে ওয়াশরুমে গেলে মাহির হাসতে লাগলো। মাহিরের ফোন বেজে উঠল। মাহির ভয়ে ভয়ে ফোন ধরে বলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী রে, তুই বাসায় আসবি কখন রে? বাজার করা লাগবে। তোর কি কোনো খেয়াল থাকে না নাকি? আমি আসছি। তাড়াতাড়ি আয়। মাহির তাড়াতাড়ি করে পোশাক পরে রুম থেকে বের হয়ে গেল। মাহির ইয়ানার আম্মুকে বলল। আন্টি, আমি বাসায় যাচ্ছি। বাবা, খাবার খেয়ে যাও। এখন খেতে পারবো না আন্টি, কিছু মনে করেন না, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। মাহির দৌড়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গেলে মাহিরের সৎমা সাথে সাথে লিস্ট আর টাকা দিয়ে দিল। মাহির বাজার গিয়ে বাজার করে বাসায় আসলো। মাহির বলে ওঠে। আম্মু, গরুর মাংস পাই নাই। মাহিরের সৎমা রেগে গালে খোঁচা মেরে বলল। তা পাবি কেন? হাট দুপুর আসলে কি আর মাছ তোর জন্য সবাই রেখে দিবে নাকি? যা সামনে থেকে যত সব। মাহির আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে না খেয়ে চলে গেল। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। মাহিরের বন্ধু আশিক বলে ওঠে। দোস্ত, আজ এত লেট হলো কেন? কাজ ছিল। তোর সৎমা আবারও তোর মুখ লাল করে ফেলেছে, তাই না? বাদ দে, চল ক্যান্টিনে চল, অনেক ক্ষুধা লাগছে। চল। মাহির আশিকের সাথে গিয়ে সিঙ্গারা খেয়ে নিল। আশিক বলল। ভাত খাবি না? বেশি টাকা নাই, আর মাত্র 10 টাকা আছে, এইটা কাজে লাগবে। তুই খা। আমার সাথে খা, আয়। না, দরকার নাই, তুই খা। আশিক কয়েকবার জোর করলে মাহির তাও খেলো না। আশিক খাবার খেয়ে নিলে মাহির ওর সাথে বের হয়ে বিল দিয়ে বের হয়ে আসলো। দুজন মাঠের ভিতরে বসলো। নোভা এসেছে মাহিরের পাশে বসলে মাহির বিরক্তি নিয়ে বলল। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি বারবার আমার পাশে এসে ঘেঁষে কেন বসো?
এভাবে বলছো কেন? আমি তোমার সাথে বন্ধু হিসেবে মিশতে যাচ্ছি, তুমি এমন ভাব কেন করো? এভাবে বলছো কেন? আমি তোমার সাথে বন্ধু হিসেবে মিশতে যাচ্ছি, তুমি এমন ভাব কেন করো? আমি কোনো মেয়ে বন্ধু চাই না, তুমি যাও তো। নোভা, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। নোভা রেখে চলে গেল। আশিক বলে ওঠে। এত সুন্দর হট মেয়েটাকে এভাবে মনে আঘাত দিলি? মাহির আশিকের কথা শুনে সজোরে থাপ্পড় মেরে বলল, তোর বোনও আছে বাসায়, তোর বোন যদি ওই মেয়ের জায়গায় থাকতো আর তোর জায়গায় অন্য কেউ থাকতো, তুই কি করতি? তাই মুখের ভাষা ঠিক কর। সরি। যাই হোক, তুই ওর সাথে এমন করিস কেন? এভাবে সবাইকে যদি বোন ভাবোস তাহলে তোর গার্লফ্রেন্ড কে হবে, বউ বা কে হবে? গার্লফ্রেন্ড আবার কি? আর আমার বউ আছে, তাই আমার গার্লফ্রেন্ড বান্ধবী লাগবে না। কি? তোর বউ আছে মানে? তোর মাথা খারাপ হইলো নাকি? মাথা খারাপ হয় নাই, আমার বউ আছে। গতকাল আমি বিয়ে করেছি। কি? গতকাল বিয়ে করছিস, কাউকে তো কিছু জানালি না? আর কাকে বা বিয়ে করলি? আর তোর সৎ মা বা কীভাবে তোকে বিয়ে করালো? তোর খাওয়া দেখলে তো অসহ্য লাগে। যাকে বিয়ে করছি তুই চেনস, তাকে দেখছোস, বাট এখন বলবো না। আর আম্মুকে নিয়ে বাজে কথা বলা বন্ধ কর। উনি যেমন হোক, উনি আমার সম্পর্কে মা হয়, তাকে নিয়ে কোনো বাজে কথা শুনতে রাজি না। তুই এমন কেন রে? তোর কি কারোর প্রতি রাগ অভিমান হয় না? না, আমার কারো উপরে রাগ অভিমান হয় না। আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে, সেটা ঠিক মতো করতে পারছি না। আর তার বান্দাদের পাতলা চামড়ায় কথায় নিজেকে কষ্ট দিব, অসম্ভব। যাই হোক, তোর বউ কে রে বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। পরে বলবো, এখন চল ক্লাসে যাই। মাহির আশিক চলে গেল। মাহির মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। দুপুরে ক্লাস ছুটি হইলে মাহির আশিকের সাথে হেঁটে হেঁটে যেতে লাগলো। আশিক বলে ওঠে, যাই বল, আজকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে লাভ হইল। হুম, তা ঠিক বলছস। আচ্ছা চল, নামাজটা পরে বাসায় যাই। ওকে চল। মাহির সামনে মসজিদে গিয়ে ব্যাগ একপাশে রেখে দুজন অজু করে নামাজ পড়তে লাগলো। দুজন 12 রাকাত নামাজ পড়ে বের হইল। ব্যাগ নিয়ে বের হয়ে দুজন হাঁটতে লাগলো। পাশের দোকান থেকে চকলেট কিনলো 10 টাকার। আশিক অবাক হয়ে বলল, কিরে, তুই এই টাকা না বাঁচালি, সে টাকা দিয়ে আবার চকলেট কিনলি কেন? নতুন বইয়ের কাছে যাব, কিছু তো একটা দিতে হবে। সামান্য একটা চকলেট? বউ ঢিল মেরে মুখে ছুঁড়ে মারবে। এখনকার মেয়েদের যে ডিমান্ড! দেখা যাক, আমার সাধ্য যতটুকু আমি ততটুকু তো দিব। এখন তার ইচ্ছে হলে নিবে, না হলে নিবে না। বুঝলাম। দুজন কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। ওরা ওদিকে খেয়াল না করে হাঁটতে নিলে গাড়িটা আবারও সাথে সাথে যেতে লাগলো। থাই গ্লাস খুলে কেউ বলে উঠল, মাহির। ইয়ানার কথা শুনে মাহির আর আশিক তাকালো। আশিক অবাক হয়ে বলল, এই মাহির, আমাদের কলেজের চেয়ারম্যান তোকে ডাকছে। ভাই, তোকে ম্যাম চেনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহির, গাড়িতে আসো। ভাই, তোকে গাড়িতে ডাকছে। আপনি বাসায় যাচ্ছেন নাকি? তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম বাসায় যাই। ও আচ্ছা, আমি তো বাসায় যাব। বাসায় কিছু কাজ আছে, তারপর আপনার কাছে যেতে চাইছিলাম। আমি তোমার জন্য অফিস থেকে আসলাম আর তুমি আমাকে কাজের দোহাই দিচ্ছ? সরি, আমি ওইভাবে বলি নাই। আচ্ছা, আপনার সাথে যাব। আসিকে তাহলে বাসায় নামিয়ে দিতে হবে। আরে অবশ্যই, এটা বলে দিতে হবে না, তোমরা দুজন আসো। ভাই রে ভাই, আমি যেন স্বপ্ন দেখছি, ওনার সাথে আমরা যাব। চল। মাহির সামনে দরজা খুলে দিয়ে বলল, তুই সামনে বসে। তুই কোথায় বসবি? আমার পাশে বসে আয়। সমস্যা নাই, তুই বসে থাক, আমি পিছনে বসবো। ওই, কি বলস? ম্যাম কিন্তু মেয়ে মানুষ, ছেলে না কিন্তু। আর তোর বউকে বলে দেব। বলগা, আমার বউ কিছু মনে করবে না। মাহির দরজা লাগিয়ে দিয়ে পিছনে বসলো। ইয়ানা মিটিমিটি হাসতে লাগলো। ইয়ানার পাশে মাহির বসলো। ইয়ানা আশিককে বলল, তুমি জানো ওর বউ আছে? হ্যাঁ ম্যাম, ওই গতকাল বিয়ে করছে। তুমি ওর বউকে দেখছো, চেনো কি? দেখি নাই ম্যাম, ওই আজকে বললো। বাট আমি নাকি তাকে চিনি, আগে থেকে দেখেছি। ও আচ্ছা, ওই তো তোমার সাথে মজাও করতে পারে। ওই নিশ্চয়ই মজা করেছে। না ম্যাম, ওইসব বিষয়ে মজা করে না। আর ওই মিথ্যা অনেক কম বলে। আর তার থেকে বড় কথা,
ওই 10 টাকা বাঁচিয়ে ওর বইয়ের জন্য চকলেট কিনেছে। এতে বোঝা যায় ওই সত্যি বিয়ে করেছে। কারণ ওই 10 টাকা দিয়ে আজকে বাসায় যাওয়া যায়, তো ওর জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে। ইয়ানা মাহিরের দিকে তাকালে মাহির আশিকের দিকে তাকিয়ে বলল, ওই তুই চুপ করবি, কথা কম বল। আরে রেগে কেন যাস? আমার চকলেট কোথায়? আরে ম্যাম, ওইটা ওর বইয়ের জন্য। মাহির ব্যাগ থেকে চকলেট বের করলে ইয়ানা চকলেটটা নিয়ে নিল। আশিক অবাক হয়ে পিছনে তাকিয়ে বলল, বাহ ভাই বাহ, তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই ওইটা ভাবির জন্য কিনছিস? তুই ম্যামকে দিয়ে দিলি? ভাই রে ভাই, তোকে তো আমি ভালোই ভাবছিলাম। মেয়ে মানুষকে নিজের কাছে ঘেঁষতে দিস না, আর সেই মানুষ ম্যামের কাছে ঘেঁষে বসে আছোস, আবার ভাবির চকলেট ওনাকে দিলি। তুই তো একটা জিনিস রে ভাই। এই আশিক, চুপ করবি? কি চুপ করবো? হ্যাঁ, আমি একটু মেয়ের সাথে মিশলে, কথা বললে তোর যত ধর্মের কথা সব আমার কানে দেশ। আর এখন নিজে কি করছিস? আরে ভাই থাম তো, আর আপনি কিছু মনে করেন না। আসলে তো মাহির, এটা তো তোমার বইয়ের জন্য কিনছো, আমাকে দিলে কেন? আর এত মেয়েকে ইগনোর করে তুমি আমার পাশে বসে আছো কেন? হ্যাঁ, মাহির ইয়ানার কথা শুনে অবাক হয়ে তাকালো। ইয়ানা মিটিমিটি হাসতে লাগলো। আশিক বলে ওঠে, ম্যাম জানেন না, ওই সেই জ্ঞান দিত আমাকে, আর এখন নিজেই দেখেন আপনার সাথে কেমন ব্যবহার করছে। ম্যাম আমার কথায় রাগ করবেন না দয়া করে। তুই কি আমার বন্ধু নাকি শত্রু? দেখ, শত্রু হইতাম না যদি না তোর বউ থাকতো। তুই বিয়ে করছিস, আমি তো আমার ভাবির সাথে অন্যায় হতে দিব না। তুই বিয়ে না করলে আমি কিছু বলতাম না, আমি আরও বেশি খুশি হইতাম। কিন্তু তুই ভাবির সাথে বেইমানি করছিস। আশিকের কথা শুনে ইয়ানা ফিক করে হেসে দিয়ে বলল, বাবা, আমার দেবর দেখি আমার জন্য কত সুন্দর লড়াই করছে। এমন দেবর পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ইয়ানার কথা শুনে মাহির রাগ হতে লাগলো। আশিক অবাক হয়ে পিছনে তাকিয়ে বলল, দেবর মানে? তোমার বন্ধুকে জিজ্ঞেস করো আমি কি হই। কি জিজ্ঞেস করব? আপনি তো আমাদের কলেজের চেয়ারম্যান। এই তুই চুপ কর, উনি আমার ওয়াইফ। আর একটা কথা বলিস না। মাহির কথাটা বলে রাগী কণ্ঠে আশিক ভ্যাপাচাকা খেয়ে গেল। মাহির আর ইয়ানার দিকে তাকিয়ে থাকলে ইয়ানা হেসে বলল, কি, এই চকলেট নেওয়া কি আমার ঠিক হয়েছে? আমি মনে হয় স্বপ্নের জগতে আছি। এখানে থামিয়ে দেন। গাড়ি থামিয়ে দিলে আশিক নামলো। মাহির নামতে যাবে, ইয়ানা হাত ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ? হাত ছাড়েন। মাহির রাগ করে ইয়ানার হাত সরিয়ে দিয়ে চলে গেল। ইয়ানা অবাক হয়ে গেল। আশিক বলে ওঠে, আমার মনে হয় ভাবি, আপনি আমাকে নিয়ে গর্ববোধ করেছেন, এটা মনে হয় মাহিরের পছন্দ হয় নাই। ভাবি, আপনি যে আমার ভাবি, আমি অনেক অনেক খুশি হয়েছি। এইটাতে রেগে যাওয়ার কি হইল? এখানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকলে ওর কি সমস্যা? ভাবি দেবর তো মজা করতে পারে। ভাবি, ওই এইটা পছন্দ করে নাই। আমি বন্ধু ঠিক আছি, বাট ওর বাসায় গেলে ওর বোনেদের কখনোই আমার সামনে আসতে দেয় না। আবার আমার বাসায় গেলে আমার রুমে বসে থাকবে, আমার বোনরা আসলে মাথা নিচে দিকে তাকিয়ে কথা বলবে। ভাবি, এই একটা কথা বলি, আমার সাথে তেমন আপনাকে কথা বলার দরকার নেই। ওই এইটা পছন্দ করবে না। আমি যদি মেয়ে হইতাম বা ওর বোন হইতাম তাহলে কিছু ভাবতো না। যে আমাকে বলেছেন এমন দেবর পাওয়া ভাগ্যের ব্যাপার, ওর মাথায় তার ছেড়ে গেছে। এখানে তো রিয়্যাক্ট করার কিছু তো আমি দেখতে পারছি না। আচ্ছা, ওর বাসাটা কোনটা? আমার সাথে আসেন, আমি দেখিয়ে দিই। ইয়ানা যেতে নিবে তখন ওর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কথা বলে ইয়ানা বলল, আচ্ছা থাক, আমি পরে এসে রাগ ভাঙিয়ে নিব। এখন আমাকে অফিসে যাওয়া লাগবে। ওকে ভাবি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আর আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ইয়ানা গাড়িতে উঠে চলে গেল। এইদিকে মাহির বাসায় ঢুকলে মাহিরের সৎমা চিল্লাপাল্লা করতে দেখে মাহির পাশে তাকাতে মাহির চমকে গেল। মাহির বলে ওঠে, মধু, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আর আম্মু কাকে এত গালাগালি করছো? কাকে পালাপালি করিস বুঝোস না? তোর মতো কুলাঙ্গার ঘরে থাকলে বোনদের উপরে তো বাজে ছেলেদের নজর পড়বেই। তুই যদি ভালো হইতি, আমার মেয়েদের যদি নিজের বোন ভাবতি, তাহলে এই সাগরের ছেলে আমার মেয়েদের সাথে এমন কাজ করতে পারতো না। মানে
ওই আবার কি করলো? এখনো বলতে পারোস না? সেই দিন তুই আমাকে ওইখান থেকে টেনে আনছস। তুই নিশ্চয়ই ইচ্ছে করে আমার মেয়েদের সাথে এমন করার সাহস দিয়েছস। মাহিরও সৎমায়ের কথা শুনে মধুর কাছে গেল, মধুর হাত ধরে বলল। বোন কি হয়েছে বলতো? মাহিরের কথা শুনে মধু রেগে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল। কি হবে, তুই তো সব জানিস ভাইয়া। তুই সেদিন প্রতিবাদ করলে বা আম্মুকে করতে দিলে আজ ওই আমার ওড়না ধরে সবার সামনে টান দিতে পারতো না, আমাকে বাজেভাবে। মধুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ ফেলে মধুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিরের সৎমা বলে ওঠে। আমার মেয়েকে ছাড়, কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে, যা করছে ভালো করছে। তোর তো খুশিতে নাচার কথা, নেচ তুই। সৎমা অনেক ধরনের কথা বলতে লাগলো। মাহির মধুকে নিয়ে সোজা সাগর আলীর বাসায় চলে গেল। মাহিরকে দেখে সাগর আলী এসে বলল। মাহিরের বাবা, আমার ছেলেটা ভুল করে ফেলেছে, ওর আব্বু অনেক বকাঝোকা করছে। তোমার আব্বু তো দেখো রেগে এসেছে, তোমার আব্বুকে বোঝাও তো। তোর আব্বুকে বুঝিয়ে নিয়ে যা। আপনার ছেলে কোথায়? মাহিরের কথা শুনে সাগর আলীর ছেলে ঘর থেকে বের হয়ে বলল, এখানে আমি। কি করবি কর। মাহির কথাটা শুনে মধুর হাত ছেড়ে দিয়ে মাহির আস্তে করে যেতে লাগলো। সাগর আলী বলে ওঠে, মাহির বাবা বসো, চা নাস্তা করে যাও, আমি ওকে বকাঝকা করছি। মাহির সবাইকে অবাক করে দিয়ে সাগর আলীর ছেলে কাছে গিয়ে সজোরে পায়ের পিছনে মেরে বসিয়ে দিল। উপরে উঠে গেল সাগর আলী আর তার স্ত্রী চিৎকার দিয়ে উঠল। মাহির সাগর আলীর ছেলেকে তুলতেই মাহিরকে খুশি মারল, আরেকটা মারবে, সাথে সাথে মাহির হাত ধরে মোচড় দিল। ছেলেটা জোরে চিৎকার দিল। সাগর আলী তার স্ত্রী মাহিরকে ঠেকাতে আসবে, সাথে সাথে মাহির বলল, আব্বু আম্মু ওনাদের ধরেন। মাহিরের আম্মু আব্বু ওদের ধরলে মাহির ছেলেটাকে মারতে লাগলো, হাতে পাড়া দিয়ে বলল, আমি তোকে ভালো করে সেদিন বুঝালাম, তুই কি ভাবলি আমি ভীতু? তোকে দেখে ভয় পাইছি তাই না? চল দেখাই কে ভীতু কে সাহসী। আর এই হাত দিয়ে আমার বোনের দিকে হাত বাড়াইছোস তাই না? আর এই চোখ দিয়ে আমার বোনের দিকে নজর দিয়েছোস। মাহিরের কথা শুনে সাগর আলী তার স্ত্রী জোরে জোরে চিৎকার করতে লাগলো। সাগর আলীর ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি মধুকে নিজের বোনের নজরে দেখব, ওকে কেউ ডিস্টার্ব করলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল কখনো করব না। মাহির কোনো কথা না শুনে ওর চোখের দিকে আঙ্গুল দিতে যাবে, সাথে সাথে দৌড়ে এসেছে আশিক। মাহিকে টান দিয়ে ধরে সরিয়ে দিল। আশিক মাহিকে পিছন থেকে জড়িয়ে ধরে থেকে বলল, ভাই শান্ত হ। আমাকে ছাড়, ওর সাহস অনেক বেড়ে গেছে। ওর চোখ আমি তুলবো, দেখবো ওই কিভাবে অন্য নারীদের দিকে তাকায়। সাগর আলী বলে, বাবা আমার ছেলেকে ক্ষমা করে দাও, আমি ওকে আমার চোখে চোখে রাখবো। মাহির রেগে বলল, আপনাদের যখন আমি বলেছিলাম যে আঙ্কেল আন্টি বোঝাতে বলেছিলাম চোখে চোখে রাখতে, তখন আমার কথাই হ্যাঁ সুযোগ দিয়েছেন। আজ সবার সামনে আমার বোনের ইজ্জতের দিকে হাত দিয়েছে, আর আমি তাকে ছাড়বো? আসি ছাড়, ওকে আমি আগে উলঙ্গ করে রাস্তা দিয়ে নিয়ে যাব। ভাই শুন, যা মারছুস ওই উঠতে পারছে না, আর মারলে মরে যাবে। ওই উড আর শার্ট প্যান্ট খুল। সাগর আলী আর তার স্ত্রী মাহিরের আব্বু আম্মুর পায়ে পড়তে গেলে মাহিরের আব্বু বলে ওঠে, মাহির থাক, বাদ দে, অনেক মারছস। আর শোন, আর যেন তোর ছেলেকে এইখানে না দেখে। আমি ওকে ছাড়বো না তো আশিক, ছাড়। মাহির আশিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওই ছেলেটার কান ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাস্তায় নিয়ে গেলে সবাই জড়ো হয়ে গেল, অনেক খুশি হতে লাগলো। অনেকে চুপ থাকলো। মাহির বলল, নিজে জামা খুল, সাথে প্যান্ট খুলবি, আর সব খুলে যত মেয়েদের সাথে নোংরামি করছোস সবার কাছে ক্ষমা চাইবি। মাহির হাত মুঠো করতে যাবে, সাথে সাথে ছেলেটা খুলতে যাবে, সাথে সাথে মাহিরের আব্বু এসে বলল, বাদ দে, ওই যা করছে তার শাস্তি পেয়ে গেছে, এখন এটা করার দরকার নেই। সাগর সাহেব নিয়ে যান, আর নেক্সট টাইম যদি হয় তাহলে আমি আমার ছেলেকে থামাবো না। ক্ষমা চার, আমার বোনকে এখনই বোন বলবি। সাগর আলী ওনার ছেলেকে বলল, তাড়াতাড়ি ক্ষমা চা, তুই এইটারই পাওয়ার যোগ্য, তাড়াতাড়ি কর। ছেলেটা মধুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে ক্ষমা করে দে, আজ থেকে তুই আমার ছোট বোন।
তুই যা করছিস, যাই হোক আমি তোকে কখনোই ক্ষমা করব না। এখন ক্ষমা চাস কেন? কান্না করিস কেন? তুই না বলেছিলি আমার ভাই ভীতু, এখন ভয় কাঁপিস কেন? সাগর আলীর ছেলে কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবো না ভাইয়া, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। একটা কথা মাথায় রাখবি, কাউকে ভদ্র নম্র দেখে ভাববি না সে ভীতু। ভীতুদের রাগানোর চেষ্টাও আর কোনোদিন করিস না, মাথায় রাখিস। আর কোনোদিন একটা অভিযোগ আসবে তো তুই। মাহির কথাটা বলে ওইখান থেকে চলে গেল। মধুর সৎমা সাথে মাহিরের আব্বু চলে গেল। মধু বলে ওঠে, ভাইয়া এত সাহস কিভাবে হলো? যে মানুষ কারো মুখের ওপরে উঁচুভাবে কথা বলে না, সেই মানুষ কি না? তুই যা রুমের ভিতরে। ওয়েট, আব্বু আগামীকাল ওদের দুজনকে বোরখা বানিয়ে দিবেন। আমি দেখেছি ওদের স্কুলে অনেক মেয়েরা স্কুল ড্রেসে বোরখা পরে। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি বানিয়ে দিবেন, যদি না দেন আমি যেভাবে হোক টাকা জোগাড় করে ওদের বানিয়ে দিব। আর সেই বোরখা যদি না পরে তখন দেখবেন আমি কি করি। আমি মাহির সাথে একমত, দুইজন বোরকা পরে বের হবি। মাহির ব্যাগ তুলে আশিককে নিয়ে সোজা রুমে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে মাহির বলল, এই আশিক, তোর দুইটা কাজিন যে পড়বে, আমি চাচ্ছিলাম ওদের পড়াতে। কি, তুই পড়াবি ওদের? তাহলে আমি চাচ্চুকে বলে দেবো, উনি তো আরও খুশি হবে তোর কাছে পড়াতে পেরে। তাহলে ওনার সাথে কথা বল, এখন পড়ালে নিজের খরচটা চালানো যাবে। বড়লোক বউ পেয়ে আবার খরচ চালাবি? বাজে কথা বন্ধ কর। বইয়ের টাকায় চলতে হবে আমাকে, পাগল হয়েছস? দেখ, এমনিতে আমার আব্বু অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, কিছু বলতেও পারছি না। ওনার বাবা মা আমার জন্য আমার ফ্যামিলিকে হাসি মুখে সব দিতে রাজি, বাট এইটা একদম ভালো লাগছে না। তাহলে চল বাইরে যাই। মাহির কিছু বলতে যাবে তখনই ওর ছোট বোন সেজুতি এসে বলল, ভাইয়া, বলো। তুমি তো সুপার হিরো, সবাই বলছে তুমি নাকি হিরোর মতো করে ওই ভাইয়াকে মারছো। এইসব বাদ দাও, এখানে কি করছো? টিফিনে এসেছি, আম্মু তোমাকে ডাকে, খাবার খেতে বললো। তুমি যাও, আমি আসছি। সেজুতি চলে গেল। আশিক বলে ওঠে, তুই তাহলে খেয়ে নে, আমি বাসায় গিয়ে চাচ্চুর সাথে কথা বলি। আশিক। মাহির বের হয়ে কলের পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তোয়ালে রাখতে গেলে মধু তোয়ালে নিয়ে বলল, ভাইয়া তুমি যাও, আমি টাওয়াল মেলে দিয়ে আসছি। মধুর ব্যবহার দেখে মাহির চরম অবাক হয়ে গেল। মধু যেতে বলে মাহির চলে গেল। মাহির বসতেই মাহিরের সৎমা বলে ওঠে, মাহির রাগের মাথায় তোকে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। মাহির অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, এরা এত পরিবর্তন কিভাবে? সবাই এত ভালো ব্যবহার করছে। কি ভাবস, নে খা। মাহির কিছু না বলে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলে উঠলে সেজুতি বলল, আচ্ছা ভাইয়া, তুমি সব সময় খাওয়ার সময় বিসমিল্লাহ আর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো কেন? সেজুতির কথা শুনে মাহির কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বলল, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং আল্লাহর নামে খাবার শুরু করার মাধ্যমে বরকত বৃদ্ধি পায়। এটি শয়তানকে খাবারে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে এবং শয়তানের প্রভাব থেকে খাদ্য ও আত্মাকে রক্ষা করে। এছাড়া এটি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের একটি আমল, যা খাবারে বরকত বজায় রাখে। বিসমিল্লাহ পড়ার মূল কারণ ও ফজলিত, শয়তানের অংশগ্রহণ রোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল করে নেয় যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। খাবারে বরকত, আল্লাহর নামে কাজ শুরু করলে সেই কাজে বরকত বা কল্যাণ বৃদ্ধি পায়। সুন্নতের অনুসরণ, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আদেশ। শুকরিয়া আদায়, মহান আল্লাহর নাম নিয়ে আহার গ্রহণ করা, তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আর লাস্টে আলহামদুলিল্লাহ কেন বলো? খাবারের শেষে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলা সুন্নাত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। এই বাক্যটি বলার মাধ্যমে খাবারের নিয়ামত প্রদানকারী হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং বরকত বৃদ্ধি করে। এছাড়া এটি ছোট গুনাহ মাফ করে এবং খাবারের মাধ্যমে অর্জিত শক্তি সঠিক ব্যবহারের অনুমতি জাগায়। আল্লাহর কৃতজ্ঞতা অগণতি নিয়ামত, যেমন সুস্বাদু খাবার যিনি দিয়েছেন তার প্রতি শুকরিয়া প্রকাশ করা মুমিনের দায়িত্ব। সুন্নতের অনুসরণ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের শেষে আল্লাহ তাআলার প্রশংসা করতেন, যা আমাদের জন্য অনুসরণীয়। বরকত লাভ,
খাবারের শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন এবং খাবারে বরকত বৃদ্ধি পায়। গুনাহ মাপ। হাদিস এসেছে খাবারের পরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আগে ছোট্টখাটো গুনাহগুলো মাফ করে দেন। অহংকার দূর করা। এটি স্মরণ করিয়ে দেয় যে এই খাবার আল্লাহর অনুগ্রহ, আমার কোনো অহংকার বা নিজস্ব কৃতজ্ঞ নেই। তাই প্রতিটি খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা আল্লাহর শুকরিয়া ও ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমি এখন থেকে তোমার মতো খাবার আগে বিসমিল্লাহ বলবো আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো। সে যদি কথা শুনে মাহির খুশি হয়ে ওর গালে হাত দিয়ে আদরে স্পর্শ দিয়ে বলল, গুড গার্ল, থাকো আমি বের হব। মাহির কথাটা বলে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে মাহির বাসায় আসলে দেখে বারান্দায় ইয়ানা বসে আছে। সে যদি মধু সৎমা বসে থেকে কথা বলছে। সৎমা মাহিরকে দেখে বলল, মাহি বৌমা এসেছে? আর ওই তুই রাগ করছোস কেন বৌমার সাথে? আম্মা বাদ দেন, মাহির কোথায় ছিলে? বাইরে। তুমি এখনো রেগে আছো? না। এইদিকে আসো। মাথা নিচের দিকে কেন করে আছো? ভাইয়া ভাবি তোমার জন্য ফোন নিয়ে এসেছে। ভাইয়া তুমি ফোন আনবক্সিং করলে আমাকে কিছু ছবি তুলে দিও। মানে কিসের ফোন? বৌমাকে নিয়ে রুমে যা। আপনি আসেন। মাহির গেলে ইয়ানা মাহিরের পিছন পিছন যেতে লাগলো। মাহিরের রুমে যেতেই ইয়ানা রুমের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। ইয়ানা বলে ওঠে, বাহ, তোমার রুমটা তো বেশ গোছানো। ধন্যবাদ। মাহির চেয়ার এগিয়ে দিলে ইয়ানা বসলো। মাহির বলে ওঠে, আপনি এখানে? আই এম সরি, তুমি প্লিজ রাগ করে থেকো না। এই নাও তোমার জন্য ছোট্ট গিফট। ইয়ানা ওর ব্যাগ থেকে ফোনটা বের করে দিল। মাহির বলে ওঠে, আমি ফোনটা নিতে পারবো না। তুমি এখনো রেগে আছো? ইনায়া কথাগুলো বলে দরজাটা লাগিয়ে দিলে মাহির বলে ওঠে, কি করছেন? আম্মু বোনেরা বাইরে আছে কি ভাবে? তুমি আমার হাজবেন্ড, পরপুরুষ না যে ভয় পাবো। এটা আমার হাজবেন্ডের রুম, আমি যা ইচ্ছে তাই করব। ভালো কথা। আমার দিকে এগিয়ে কেন আসছেন? ইয়ানা কিছু না বলে আগাতে লাগলো। মাহিরের কাছে গেলে মাহির খাটের উপর পড়ে গেল। ইয়ানা মাহিরের উপর উঠে দুহাত চেপে ধরে ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছাড়লো। ইয়ানা বলে উঠল, রাগ কমেছে নাকি আবার কিছু দিব? আমি রাগ করে নাই। তাহলে এখনো গম্ভীর হয়ে আছো কেন? আসলে আমি রাগ করে নাই। মাহির ইয়ানার মুখের উপর থেকে চুল সরিয়ে দিতে লাগলো। ইয়ানা মাহিরের হাতের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলে। মাহির কপালে চুমু দিয়ে বলল, আপনায় বেশ সুন্দর লাগছে। আপনি এমনিতে সুন্দর, কিন্তু এই শাড়িতে আপনায় বেশি সুন্দর লাগছে। মন চাচ্ছে আপনাকে আদর করি। মাহিরের কথা শুনে ইয়ানা লজ্জা পেয়ে বলল, তোমাকে না করছে কে? মাগরিবের নামাজ পড়া লাগবে তাই আসি। মাহিরের কথা শুনে ইয়ানা ঠোঁটে কিস করে বলল, উঠো, ফোনটা আনবক্সিং করো। আমি ফোন নিতে পারবো না। কেন? এখন ফোন হাতে নিলে পড়াশোনার 12টা বাজবে, একটা নেশ হয়ে যাবে। তোমার কাছে কোনো ফোন নাই? আমি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তোমার আম্মুকে অনেকবার কল করছি, লজ্জা শরম বাদ দিয়ে, বাট বারবার কি কথা তুমি বাসায় নাই। আমার তো টেনশন হয়, তাই না? সন্ধ্যার দিকে আসবে বললো, পরে আমি নিজেই চলে এসেছি। আচ্ছা, আমি বাটন ফোন কিনে নিব। আমার তোমাকে হুট করে দেখতে ইচ্ছে করলে কিভাবে দেখব? বাটন ফোনে কি ভিডিও কল করা যায় নাকি? না, বাট যখন মন চাইবে আমাকে বলবেন, আমি চলে যাব। আমি মাঝে মাঝে মিটিং কাজে বাইরে চলে যাই, এমনকি মাঝে মাঝে দেশের বাইরেও যাই। তখন আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? প্লিজ এটা রেখে দাও। বুঝতে পারছেন না? আপনাকে আমার গিফট করার জায়গায় আপনি আমাকে দিচ্ছেন, বিষয়টা ভালো লাগছে না। আমি কি আমার স্বামীকে কোনো গিফট দিতে পারবো না? অল্প দামে কিছু দেন, বাট এত দামের জিনিস নেওয়া সম্ভব না। আরে এটা বেশি না তো, 60,000 টাকা। কি এত দামের ফোন? আর বলেন বেশি না? আমি তো তোমাকে আইফোন দিতে চাইছিলাম, বাট ওইটার চার্জ কম থাকে, তাই আপাতত এটা নাও। আমি এইটা চালাই ভালোই। এত দামের ফোন না দিলে পারতেন। তুমি নিবা নাকি আমি তোমার অবস্থা খারাপ করব? ইয়ানা কথাটা বলে মাহিরের শার্টের বোতাম খুলে কামড়াতে লাগলো। মাহির হাসতে হাসতে বলল, আরে কি করছেন? বাচ্চাদের মতো কেন করছেন? নিয়ে নাও না। ও জান, নাও না।
আমি না তোমার চকলেট নিয়ে নিলাম। কই, আমি তো একবারও বললাম না এটা নিব না। আমার তো সামান্য 10 টাকার গিফট, ওইটা না নেওয়ার মতোই। বাট আপনি আমাকে 60,000 টাকার ফোন দিচ্ছেন, এইটা ঠিক মানায় না। ওকে, নিও না। আমিও তোমার বউ না, কেউ হয় না, চলে যাচ্ছি। ইয়ানা রাগ করে চলে যেতে নিবে, তখনই মাহির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, ফোন নিব, বাট এইটা না। আপনার যে ফোন পড়ে আছে ওইটা দিয়েন। দূর, ওইটা আমি ফেলে রাখছি, ওইটা নেওয়ার মতো না। ওইটা দিলে নিব, না হলে নিব না। আচ্ছা, আমি ইউজ করব, যেটা সেটাই তো নিবে, তাই না? হুম। আচ্ছা, এটা আনবক্সিং করো, তারপর দেখছি। মাহির ইয়ানাকে কোলে বসিয়ে ফোনটা আনবক্সিং করলো। ইয়ানা হাতে নিয়ে ফোনটা সেটিং করে দিতে লাগলো। কিছুক্ষণ চালিয়ে বলল, নাও, পুরনো হয়ে গেছে এখন, এটা নিতে হবে, কারণ তুমি বলছো আমি ইউজ করলে সেটা নিবে। নাও না, নাও এটা। ইয়ানার কথা শুনে মাহির ভ্যাবাচেকা খেয়ে গেল। ইয়ানা বলে ওঠে, কি হলো, চুপ কেন? নাও এটা। আপনি তো খুব দুষ্টু। আচ্ছা শোনো, বাসায় যাবে না? যাব। ওকে, তাহলে তুমি রেডি হও, আমি যাচ্ছি। ইয়ানা বের হয়ে সে জ্যোতিকে বলল, পিচ্ছি, আম্মা কই? বৌমা এই তো আমি, বসো তুমি। আমি আসছি, ভালো থাকবেন। বৌমা খাবার খেয়ে নাও। অন্য একদিন খাবো, আজকে আসি। ইয়ানাকে মাহিরের সৎমা আদর করতে লাগলো। ইয়ানা বিদায় নিয়ে চলে গেল। মাহির পোশাক চেঞ্জ করে বের হইলে মাহির বলে ওঠে, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মাহির মসজিদে চলে গেল। ইয়ানা মসজিদ থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। নামাজ পড়া শেষ করে বের হইল আশিকের সাথে। আশিক বলে ওঠে, কোথাও যাচ্ছিস নাকি? হুম। ভাবির গাড়ি না? হুম। চল ভাবির সাথে দেখা করে আসি। ও তো দেখা করা লাগবে না, বাসায় যা, আমি আসছি, আর সকালে দেখা হবে। মাহির চলে গেল। মাহির গাড়ির সামনে গিয়ে গাড়িতে উঠে বসলো। ইয়ানা বলে ওঠে, ও, তুমি এসে গেছো? চলেন। মাহির ইয়ানার সাথে যেতে লাগলো। ফোনটা চালাতে লাগলো। মাহির সিম লাগিয়ে দিল। ইয়ানা নাম্বারটা তুলে সেভ করে নিল। মাহিরকে কল দিলে মাহির ইয়ানা নাম্বার সেভ করে নিল। মাহির বলে ওঠে, আসেন কয়েকটা ছবি তুলে নেই। মাহির ইয়ানার সাথে কিছু ছবি তুলে নিল, সাথে কিছু হাতের ছবিও তুলল দুজনের। মাহির ছবি দেখে ওয়ালপেপারে আর নাম্বার সাথে সেভ করে নিল। ইয়ানা খুশি হয়ে বলল, ধন্যবাদ আপনাকে আমাকে এত গুরুত্ব দেওয়ার জন্য। আমার বউ আমি গুরুত্ব দিব না তো কে দিবে? তাও ঠিক। মাহির, তোমার কি কলেজ ছুটি নাই? আছে 7 দিনের ছুটি। হানিমুনে যেতে চাচ্ছি। এখন যাওয়া সম্ভব হবে না। কেন? আমার পড়াশোনা বাকি আছে, এখন ছুটি কাজে লাগাতে হবে। 7 দিন ছুটিতে না পড়লে কি খুব ক্ষতি হয়ে যাবে? আসলে আমার কাজ আছে তো, আমি সময় করে যাব যাতে কোনো টেনশন না থাকে। টেনশন ফ্রি হয়ে যেতে চাই। ওকে, ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছে নাই, আমি জোর করে আর কি করব। রাগ করছেন? না, রাগ করে কি করব? আমার স্বামী যদি ব্যস্ত থাকে তাহলে তো আর কিছু করার নাই। ইনায়া কথা শুনে মাহির চুপ হয়ে গেল। ইনায়া বাসার ভিতরে গাড়ি থামলে দুইজন ভিতরে গেল। ইনায়া আব্বু বলে ওঠে, মাহির কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। ইনায়া, তোর ছোট চাচু আর ছোট আম্মু এসেছে, মাহিরের সাথে পরিচয় করিয়ে দেই। তোর আম্মুর রুমে আছে। যাচ্ছি। ইয়ানা কথাগুলো বলে মাহিরকে বলল, মাহির, চলো ছোট চাচু আর ছোট আম্মুর সাথে দেখা করে আসি। ইয়ানার সাথে মাহির যেতে লাগলো। ইয়ানা ভিতরে ঢুকলো। মাহির দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। ইয়ানার আম্মু বলল, বাবা আসো ভিতরে। মাহির ভিতরে ঢুকলো। ঢুকে সালাম দিতেই সামনে বসা ছোট চাচু আর ছোট আম্মু দাঁড়িয়ে গেল। মাহিরের সালামে উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। মাহির মামার কথা শুনে সামনের দিকে তাকাতেই মাহির চমকে গেল। মাহিরের মামি স্পর্শ করতে চাইলে মাহির সরে গেল। ইয়ানা ওর আম্মু অবাক হয়ে গেল। মামি বলে ওঠে, তুমি বিয়ে করছো? জি ম্যাম। আব্দুল্লাহ, তুমি এই বয়সে কিভাবে বিয়ে করলে? 17 বছরে বিয়ে কে করালো তোমাকে?
তোমার আব্বু আম্মু জানে? জি, তারা আমার ভালোর জন্য আমাকে বিয়ে করেছে। ছোট আম্মু রেগে গিয়ে বলল, ইনায়া তোমার 10 বছরের বড়, সুহাট, এতে তোমার কিছু যায় আসে না। তুমি কি সত্যি বিয়ে করতে রাজি ছিলে তো? অবশ্যই, আমি কেন রাজি হব না? যাই হোক, বিয়ে করছো ভালো। আমার ভাতিজি এসেছে, ওর থেকে দূরে থেকো। আপনার ভাতিজি এখানেও এসেছে? চাচ্ছু, ওই কার কথা বলছে? রিয়া আপু আপনার চাচাতো বোন তাহলে? হুম, তুমি ওকে কিভাবে চেনো? সেই অনেক কথা। যাই হোক, আমি কি আসতে পারি? তুমি কি এখানে থাকো? রাতে থাকি, দিনে চলে যাই। একেবারে এখানে আসো নাই? না, আমার মন যেখানে যায় সেখানে থাকবো। মাহিরের কথা শুনে ইয়ানা বেশ অবাক হয়ে বলল, মাহির, তুমি এভাবে কঠোর কণ্ঠে কথা বলছো কেন? তুমি তো এমনভাবে কারোর সাথে কথা বলো না। ছোট আম্মুর সাথে এভাবে কথা বলছো কেন? সরি। ইয়ানা কিছু বলবে তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, মাহির। রিয়া কথাগুলো বলে মাহিরের কাছে গিয়ে মাহিরের কলার ধরে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, নিজেকে অনেক কিছু ভাবো নাকি? তোমার সমস্যা কি বলো? রিয়ার কথা শুনেই ইয়ানা অবাক হয়ে গেল। মাহির ইয়ানার হাত ধরে ইয়ানার হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কথা বলবেন দূরে দাঁড়িয়ে কথা বলেন। আমার কলার ধরা সাহস করেন না। লজ্জাশরম বলে তো কিছু নেই। কি? আমার শরম লাজ নাই? তুই আমাকে এত বড় অপমান করতে পারলি? তুই আমার বোনের হাত ধরে আমাকে ধাক্কা দিলি? হ্যাঁ দিলাম। আন্টি আপনার ভাতিজিকে সামলান। বউ চলো রুমে যাই। মাহির ইয়ানাকে বাহুর সাথে জড়িয়ে ধরে বলল, চলো। ওই, তুই আমার বোনকে বউ বলার সাহস কোথায় পেলি? আর ওকে ছাড়। উনি আমার ওয়াইফ। আমি ওনাকে ধরবো নাকি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কি? ওই তোর স্ত্রী মানে? হ্যাঁ, উনি আমার স্ত্রী। মাহির কথাটা বলে ইয়ানাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রিয়া কয়েক পা পিছিয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিরকে ইয়ানা বলল, মাহির, আমাকে নামিয়ে দাও, আব্বু আছে কিন্তু। ইয়ানাকে নামিয়ে দিল। সবাই বের হইলে ইয়ানার আব্বু বলল, দুইজন ফ্রেশ হয়ে আসো, তোমার দাদু নানু সবাই আসছে, প্রায় চলে এসেছে। হঠাৎ করে সবাই একসাথে আসছে কেন? সবাই ঘুরতে আসছে, অনেক দিন ধরে সবাই আড্ডা দেয় না, তাই সবাই আসছে। ও আচ্ছা। ইয়ানা মাহির উপরে চলে গেল। মাহির রুমে গেলে ইয়ানা বলে ওঠে, রিয়ার সাথে তোমার কি সম্পর্ক, আর তুমি ওদের কিভাবে চেনো? ইয়ানার কথা শুনে মাহির চুপ হয়ে গেল। খাটে বসে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে চোখ সরিয়ে নিল। ইয়ানা বলে উঠল, উত্তর দাও আমার কথার। রিয়ার সাথে তোমার কি সম্পর্ক? আমি এখন কিছু বলতে চাই না। আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, তাই না বলা ভালো। কি এমন কথা, বলো আমাকে। মাহির ইয়ানার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বুকে মাথা রেখে বলল, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো? আজীবন তোমাকেই পাগলের মতো ভালোবেসে যাব। মাহিরের কথা শুনে ইয়ানা মুখে হাসি ফুটে উঠল। ইয়ানা মাহিরের মাথায় হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল, এমন কিছু করো না, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে যায়। ভালোবাসা ভিতরে বিচ্ছেদের শব্দ আসুক। ইয়ানার কথা শুনে মাহির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিচ্ছেদ শব্দটা আমি অনেক ভয় পাই। বিচ্ছেদ যন্ত্রণায় আমাকে ঘুমাতে দেয় না। তুমি আমাকে বিচ্ছেদ যন্ত্রণা দিও না। আমি ভুল করলে আমাকে শুধরে নিও, আমি শুধরে যাব, কিন্তু বিচ্ছেদ শব্দ আমার সামনে ব্যবহার করো না। ইয়ানা কিছু বলতে যাবে, নিচ থেকে ডাক আসলো। ইয়ানা মাহিরকে বলল, ছাড়ো, সবাই এসে গেছে, ফ্রেশ হয়ে নেই। ইয়ানাকে ছেড়ে দিল। মাহির বুকের ভিতরে ঝড় উঠতে লাগলো। মাহির চোখ বন্ধ করে নিল। ইয়ানা ফ্রেশ হয়ে আসলো, মাহিরকে বলল, ফ্রেশ হয়ে নাও। যাও, আসছি। তোমার মুখে তুমি ডাকটাই শুনে বুকের ভিতরে শান্তি অনুভব হচ্ছে। ওকে, ঠিক আছে, আজ থেকে তুমি বলে ডাকবো। ইয়ানার ঠোঁটে আলতো করে কিস করে চলে গেল। মাহির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাহির নিচে গেল। নিচে নামতেই দুজন মানুষ অবাক চোখে তাকালো। মাহির সবাইকে উদ্দেশ্যে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। মাহির তমাকে দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি কিন্তু ক্লাস 5-এ A+ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে অনেক মিস করছি। ধন্যবাদ।
তমা, তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার শিক্ষক ছিলেন প্রাইভেটের। ও আচ্ছা। স্যার, আপনি নাকি রূপা আর সোনালীকে প্রাইভেট পড়াচ্ছেন, আমাকে পড়াবেন না? ও তো আমাকে বলল। আমার অনেক খারাপ লাগছে। আপনি সেই যে গেলেন আর আমার বাসায় আসলেন না। আমার পড়াশোনার চাপ ছিল, তাই আর যাই নাই। এখন তো আপনি ফ্রি আছেন, এখন তো আমাকে পড়াতে পারবেন, তাই না? যাই হোক, ওইসব বাদ দাও। তুমি কি গার্লস স্কুলে ভর্তি হয়েছো? জি স্যার। তুমি এখানে কি করছো? কাজের লোক, কাজ করতে এসেছি। এখানে কিসের কাজ তোমার? কাজের লোকের যা কাজ তাই করি। এখনো তেরামি কমে নাই? আগের মতো তেরা আছো। আমার সাথে জোর করে কথা আপনায় বলতে বলি নাই। আমি বলি নাই আমার সাথে বাধ্য হয়ে কথা বলেন। মাহির, এটা কেমন ব্যবহার? উনি তোমার মেজো চাচুর ওয়াইফ, তুমি এভাবে কথা কেন বলছো? সরি আঙ্কেল। মেজো আম্মু, ওই বিয়ে করেছি ইয়ানাকে। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মোহনা খান বলে ওঠে, কি, তুমি ইনায়াকে বিয়ে করছো? হ্যাঁ, কোনো সমস্যা? কেমনে কি ভাইজান আফা, এসব কি? এই ছেলের সাথে কেমনে কি? ছেলেটাই ভদ্র, নম্র, বুদ্ধিমান। ওর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখেছি, অনেক ভালো ছেলে। পরে ওর ফ্যামিলির সাথে কথা বলে ওরা রাজি হয়ে যায়। পরে ইনায়ার সাথে বিয়ে দিয়েছি। ওই ছোট আছে, ইনায়া নিজের মতো করে গড়িয়ে নিতে পারবে। কিনে নিয়েছেন নাকি? এটা কি ধরনের কথা? আমি শখ করে ওদের টাকা দিয়েছি, ওদের লাগতো তাই দিয়েছি। ওদের যে লোভ, ওদের যত দেন কখনোই ওদের লোভ শেষ হবে না। মোহনা খানের কথা শুনে মাহির রেগে গেল। মাহির বলে ওঠে, ম্যাম, আপনার কোনো অধিকার নাই আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলার। আমার বলতে হবে না, তোমার ফ্যামিলির কথা সবাই জানে, কতটা লোভী একটা ফ্যামিলি। মোহনা খানের কথা শুনে মাহির রাগে হাত মুঠো করে নিয়ে ইয়ানাকে বলল, আমি বাসায় যেতে চাচ্ছি। মেজো আম্মু, এভাবে কথা কেন বলছেন ওকে? আমি জানি তাই বলছি, আমি না জেনে কিছু বলছি না। ওর ফ্যামিলিকে যত দিবে কোনো দিন ওদের চাহিদা শেষ হবে না। ওদের জন্য নিজের জীবন শেষ করলেও ওদের মন কখনোই পাবে না। ভাইজান, ইনায়া আমাদের সবার প্রিয়। ও শান্ত, শিষ্ট, ভদ্র একটা মেয়ে। একবার ওর জীবনটা 12টা বাঁচিয়ে দিয়েছিলেন, আবার আমাদের কিছু না জানিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিলেন। বৌমা, থামো একবার। সবাই মিলে তো ভুল করেছিলাম, এবার না হয় নিজেরা ভুল করলাম। মেয়েদের জীবন খেলনা না যে যার তার হাতে তুলে দিবেন। মোহনা খানের কথা শুনে মাহিরের চোখের পানিগুলো জমাট বাঁধল। ইয়ানা মাহিরের চোখের দিকে তাকালে ওর বুকের ভিতর কেঁপে উঠল। ইয়ানা মাহিরের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরে বলল, মেজো আম্মু, আমি জানি আপনাদের সবার জন্য আমার চিন্তা হয়, আমাকে ভালোবাসেন, বাট কিছু মনে করবেন না। আমার স্বামী যেমন হোক, ওর ফ্যামিলি যেমন হোক, আমার স্বামী আমাকে ভালোবাসলে আমার জন্য যথেষ্ট। আপনি দোয়া করেন, ওই যেভাবে আমাকে ভালোবাসছে, আমার খেয়াল রাখছে, এভাবে যেন সারা জীবন আমার পাশে থাকে। ইয়ানার কথা শুনে মাহির ইয়ানার দিকে তাকালো। মাহির মন খারাপ করে এক নিমিষেই শেষ হয়ে গেল। ইয়ানার কথা শুনে বলে, যার বংশে অভিনয় করার অভ্যাস, তারা সত্যি করে কাউকে ভালোবাসতে জানে কিনা জানি না। মেজো আম্মু, বাদ দেন। আমি বাসায় যাব, আমার কাজ আছে। কষ্ট পেও না, আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি কারো উপরে কোনো রাগ বা কারো কথায় কষ্ট পাই নাই। যাদের ভাগ্য খারাপ থাকে তাদের কখনো দুঃখ কষ্ট পেতে হয় না, কারো কথা কানে দিতে হয় না। মানুষের মুখ আছে সেই বলবে, আর আমাদের মতো এতিমদের কান দিয়েছে শুধু শোনার জন্য। মাহিরের কথা শুনে মোহনা খান মাহিরের দিকে থেকে চোখ সরিয়ে নিল। মাহিরের চোখ থেকে পানি গড়িয়ে পড়তেই সাথে সাথে মুছে ফেলল। ইয়ানার আম্মু বলে ওঠে, মাহির বসো, ওর মেজো আম্মুর কথা শুনে কষ্ট পাও না। আসলে ইয়ানাকে সবাই অনেক ভালোবাসে তো, ওর ব্যাপারে সবাই সিরিয়াস বেশি। একবার তো আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, বিয়েটা দিয়ে মেয়েটার লাইফটাই এলোমেলো করে দিয়েছিলাম। বিয়ে দিয়েছিলাম শুধু নামে, স্বামী ছিল, কখনোই আমার মেয়ের খোঁজখবর নেয়নি। বাবা, তোমার সাথে আমরা অনেক আশা নিয়ে বিয়ে দিয়েছি, যত যা লাগে আমরা সব দেব। আমার মেয়েকে কখনোই কষ্ট দিও না। মাহিরের ফোন বেজে উঠল। মাহির কল রিসিভ করলো। মাহির বলে ওঠে, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি আশিক। তুই ফোন কিনছিস? সে যদি বলতো, ভাবলাম কল দেই। তা দেখি সত্যি ওই সিম তুলছস। আচ্ছা, পরে কথা বলি তোর সাথে। ওকে। মাহির কল কেটে দিল। রিয়া বলে ওঠে,
ফোন দেখে নতুন মনে হচ্ছে। এত টাকা কোথায় পেলি? নিশ্চয়ই ইয়ানা দিয়েছে। হ্যাঁ, উনি দিয়েছে। যেহেতু লবে বিয়ে করছি, ওনার টাকা পয়সা দেখে যেহেতু বিয়ে করছি, তার মানে ওনার টাকা দিয়ে কিনছি। আমি গরিব ঘরের ছেলে, আমি অত টাকা কই পাবো? ভালো শুরু হয়ে গেছে। ঠিক, শুরু হয়ে গেছে ওনাদের ধ্বংস করা। ইনায়া শোনো, আমার বাইক লাগবে, কিনে দিও। বাইক না দিলে আমার সাথে যোগাযোগ করো না। আর এভাবে এখানে এসে দেখা করতে পারবো না। একটা বাসা আমার নামে কিনে দিও, ওইখানে দুজন দেখা করব। চলে এসেছে আসল রূপ। ঠিক, চলে এসেছে আসল রূপ। মাহির কথাগুলো বলে ফোন থেকে সিম খুলে সোফা থেকে উঠে ইয়ানার হাতে মোবাইলটা দিয়ে বলল, এইসব সামান্য ফোন দিয়ে আমার চলবে না। এইসব ছোটোখাটো জিনিস দিয়ে কিছু হবে না, রেখে দাও। মাহির কথাটা বলে চলে যেতে নিলেই ইয়ানা বলে ওঠে, মাহির, তুমি কোথায় যাচ্ছ? আমার যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি। শুনেন, টাকা ছাড়া আমার ফ্যামিলি কিছু বুঝে না। আমি লোভী বাবা মার ঘরে জন্মগ্রহণ করছি। আমারও টাকা লাগবে। আমার এই দুনিয়াতে টাকা ছাড়া কিছু প্রয়োজন নাই। মাহির কথাটা বলে মাহির চলে যেতে নিল। ইয়ানা দৌড়ে গিয়ে মাহিরকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মাহির, আমি জানি তোমার আমার কোনো কিছুতে লোভ নাই। মাহির, মেজো আম্মুর কথা শুনে প্লিজ রাগ করো না। তুমি ওদের কথা ধরো না। আমার আব্বু আম্মু, আমি তো তোমায় কিছু বলি নাই। মাহির, আমি তোমাকে এক রাতে বুঝে গেছি তুমি কেমন। মাহির, আমার কারো কথাই কিছু যায় আসে না। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি অন্য কথা শুনে আমাকে কেন শাস্তি দিবে? আমি কি তোমাকে কিছু বলছি? ইয়ানার কথা শুনে মাহির চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে নিয়ে পিছনের দিকে ঘুরে ইয়ানার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, ঠিক, আমি কেন তোমাকে ছেড়ে যাব? আমি গেলে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর অন্যের কথা শুনে নিজের স্ত্রীর উপরে রাগ করা বোকামি। আমি কোথাও যাব না। আমি গেলে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু সমস্যা নাই, বাইরের কোনো মহিলার কথা শুনে নিজের বউকে ভুলে যাওয়ার কোনো মানেই হয় না। আমি বাহিরের মহিলা। একদম আন্টি, আপনি আমার মেজো শাশুড়ি হন। এখানে এই বাসায় নাক গলাবেন না, নিজের চরকায় তেল দেন। মাহিরের কথা শুনে মোহনা খান রাগে গজগজ করতে লাগলো। ছোট আম্মু বলে ওঠে, ভাবি, আপনি একটু বেশি বেশি করছেন ওর সাথে। মাহির আমার মেয়েকে পড়াতো। আমি ওকে যতটা চিনেছি, ও একটা খাঁটি হীরা। ওর ভিতরে তো আমি কখনো লোভের কিছু দেখি নাই। ইনায়ার মাহিরকে আমি 3 বছর ধরে চিনি। ও অনেক ভালো একটা ছেলে। ছেলেটার সাথে তুমি সব সময় এভাবে পাশে থেকো। মেজো আম্মু, ক্ষমা করবেন। আমি চাচ্ছি না আপনি আমার স্বামীকে নিয়ে কোনো মন্তব্য করেন। মোহনা খান কিছু বলতে যাবে, সাথে সাথে মোহনা খানের বড় ছেলে রাফি বলে, আম্মু, তুমি একটু বেশি বেশি করছো। ওর সাথে এমন কেন করো? যখন থেকে ওর বাবা মার নাম শুনেছো, সেদিন থেকে তুমি ওর পিছনে লেগে আছো। আমি কারোর পিছনে লেগে নাই। ওদের কর্মকাণ্ডের ব্যাপারে জানি দেখে বলছি। আপনি আমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আপনি কি আমার ফ্যামিলির সাথে থেকেছেন? আপনি সব সময় আমার আব্বুকে অপমান কেন করেন? আপনি কি আমার ফ্যামিলিকে চিনেন? ওয়েট, আমি আজকে আব্বুকে কল দিব। আপনি কেন এত কথা বলেন? মাহির ইয়ানার ফোন নিয়ে লক জেনে খুলে নিল। ওর আব্বুকে হোয়াটসঅ্যাপে কল দিল। কিছুক্ষণ পর ওর আব্বু কল রিসিভ করে মাহিরকে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। বৌমা নাকি এসেছিল? তাকে নিয়ে ডিনার করে যেতে পারলে না? সরি আব্বু। আব্বু, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করা ছিল। বলো। আব্বু দেখেন তো, ওনাকে আপনি চেনেন নাকি? মাহির মোহনা খানের দিকে ধরতেই মোহনা খান নিজের মুখ ঢাকার চেষ্টা করলো। মাহির বলে ওঠে, কি ব্যাপার, মুখের কাছ থেকে হাসরাম? তোমার সাহস কি করে হয় একজন মহিলাকে এভাবে দেখানোর? আপনার বা সাহস কী করে হয়? একজনকে না চেনে কিভাবে তার নামে তার ফ্যামিলির নামে এত বদনাম করেন? মোহনা। বা আব্বু, তুমি কণ্ঠ শুনে ওনার নাম বলে দিলে। আব্বু, তার মানে তুমি ওনাকে চেনো? আব্বু, ওনার সাথে তোমার কি সম্পর্ক? আব্বু, আমি আগে যে প্রাইভেট পড়াতাম, ওনাদের বাসায় পড়াতাম। উনি যখন তোমার আম্মুর নাম শুনে তখন থেকে আমাকে অনেক অপমান করতো। আমি কখনো তোমাকে বলি নাই যে কেন আমি হুট করে প্রাইভেট পড়ানো বন্ধ করলাম। আরও অনেক কিছু হয়েছে, ওইটা না হয় না বললাম। আব্বু, ওনার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? মাহির, শোনো, উনি যাই বলুক ওনার সাথে বেয়াদবি করবে না। আমি জানি তুমি বেয়াদবি করবে না,
তাও বলে দিচ্ছি ওনার উপরে কখনো রাগ দেখাবে না। যা ইচ্ছে বলুক, ওই আমার ফ্রেন্ড হয়, যা ইচ্ছে বলুক। আর শোনো, ওনার কাছে ফোনটা দাও। ওকে আব্বু। মাহির ফোনটা মোহনা খানের কাছে দিতে চাইলে মোহনা খান বলে ওঠে, বন্ধু আমি কখনোই না। আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দিলে খুশি হব। আমার কোনো কথা শোনার ইচ্ছা নাই। 1 মিনিট কথা বললে নিজের লাভ হবে। নেন, কথা বলেন। মোহনা খানের হাজবেন্ড অনুমতি দিলে ফোন নিলে আব্বু বলে ওঠে। মাহিরের থেকে দূরে যান, আমি চাই না মাহির কিছু জানুক। মোহনা খান চলে গেল কিছুটা দূরে। মাহিরের আব্বু একটাই কথা বলতে মোহনা খান থমকে গেল। মোহনা খানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিরের দিকে বারবার তাকাতে লাগলো আর কিছু বলতে লাগলো। মাহিরের আব্বু বলে ওঠে, ভালো থাকবেন, আর মাহির যেন জানতে পারে এইসব কথা। আব্বু ফোন কেটে দিলে মোহনা খান কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলার সুযোগ পেল না। মোহনা খান হেঁটে মাহিরের কাছে গেল। পড়ে যেতে নিলে সাথে সাথে মাহির ধরে ফেলল। মোহনা খান মাহিরের মুখে হাত দিল। মাহির বলে উঠল, আমার আব্বু বলে দিয়েছে আপনার সাথে বেয়াদবি না করতে। দুঃখিত তার জন্য, বাট আর ফ্যামিলি নিয়ে কোনো গালি দিয়েন না। আপনি আমার আব্বুর ফ্রেন্ড, তার সামনে গিয়ে বলেন। আমার সামনে কোনো উল্টোপাল্টা বলেন না। আমি আপনার কামাই খাই না যে আপনি যা ইচ্ছে বলবেন। মোহনা খান মাহিরের কথাই কিছু না বলে সবাইকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল। মাহির অবাক হয়ে গেল। মোহনা খান মাহিকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। মাহির মোহনাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আন্টি কি হয়েছে? আব্বু কি এমন বলল? আপনি কান্না কেন করেন? আমি না বুঝে তোমাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল জেনে তোমাকে সহ্য করতে পারি নাই। আমাকে ক্ষমা করে দাও। তোমার যা লাগবে আমাকে বলবে, তুমি শুধু একবার মুখ দিয়ে বের করবে, আমি সাথে সাথে তোমার কাছে হাজির করব। আন্টি, এত ভালোবাসা আমার সহ্য হয় না। আপনি আগের মতো যেমন আমাকে সহ্য করতে পারেন নাই, আপনি তেমন আমাকে অপমান করেন। আমার জন্ম হয়েছে অবহেলা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য না। তাই আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন না। না, অবহেলার জন্য তোমার জন্ম হয় নাই। তোমার এই মোহনা কথাটা পুরো বলে থেমে পড়ল। তোমার এই আন্টি যতদিন আছে ততদিন তোমাকে আর কেউ অবহেলা করতে পারবে না। আমি তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াবো। ইনায়া নিজের স্বামীর পাশে সব সময় এভাবে দাঁড়াবে। তুমি ছাড়া ওর আপন কেউ নাই। তুমি ওকে অবহেলা করো না কখনো। আর রিয়া, তুমি ওর পাশে আসবে না। ইনায়া ওর ওয়াইফ, মাথায় রাখবে। আম্মু, আপনি আমাকে এভাবে কিভাবে বলতে পারলেন? চুপ করো, তোমার অন্যায় অনেক সহ্য করছি। তুমি আর ইনায়া আর মাহিরের পিছনে লাগবে না। ওরা স্বামী স্ত্রী, ওদের মাঝে তুমি আসবে না। আব্বু, তোমার বউ আমাকে এভাবে বলছে আর তুমি চুপচাপ শুনছো? রিয়া, এইটাই কি ধরনের কথা? উনি তোমার আম্মু হয়। সৎ মা, নিজের মা হইলে উনি কখনোই আমার উপরে এভাবে চিল্লাই কথা বলতো না। রিয়া, বেশি কথা বলছো। আম্মু তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ইনায়া, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তোমার সাথে আমি আগামীকাল দেখা করছি। মাহির কথাটা বলে চলে গেল। সকালে মাহিরের ফোন বেজে উঠল। আশিক ফোন ধরতেই ইয়ানা বলে উঠল, আশিক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু কোথায়? ওই ওয়াশরুমে গেছে। কলেজে যাও নাই? যাব ওই বের হইলে। ভাবি, কিছু হয়েছে নাকি? আপনার চোখ কেমন লাল হয়ে গেছে? না, কিছু হয় নাই। তোমার বন্ধুকে বলো আমাকে যেন কল দেয়। আচ্ছা, ওই তো এসে গেছে। মায়ের ভাবি কল দিয়েছে। মাহির ফোনটা হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশিক, ব্যাগ নিয়ে চল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কলেজে যাচ্ছ? আপনি অফিসে যান নাই? না, ভালো লাগছে না, মন চাচ্ছে না। মাহির ইয়ানার কথা শুনে হাসি মুখে বলল, ওয়েট, মন ভালো করে দেই। মাহির চারিদিকে ভালো করে দেখে ইয়ানাকে ফ্লাইং কিস দিলে ইয়ানার মুখে হাসি ফুটে উঠল। ইয়ানার কিসটা হাত দিয়ে ধরে বুকের সাথে ধরল। দুজন হেসে দিল। আশিক বলে ওঠে, রোম্যান্স কমা রিক্সা ওঠে। মাহির পার্কে দেখা করতে পারবে? এখন না, তুমি কলেজ থেকে ছুটি পেলে আমাকে কল দিলে চলে যাব। আচ্ছা, তুমি চলে আসো, আমি আজ ক্লাস করব না। তোমার ক্লাস মিস করবে? ওইটা ব্যাপার না, চলে আসো।
ইয়ানা খুশি হয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। কানে নিচে বাজাবো। আচ্ছা আমি তাহলে আসছি। ইয়ানা কল কেটে দিল। মাহির পার্কের সামনে গিয়ে নেমে পড়ল। আশিক চলে গেল। মাহির পার্কে অপেক্ষা করতে লাগলো। 15 মিনিটের ভিতরে চলে আসলো। ইয়ানা আস্তে আস্তে গিয়ে মাহিরের পাশে বসে বলল, স্যার সরি, লেট হয়ে গেছে। ইয়ানার দিকে তাকালে মুচকি হাসি দিয়ে ওর দিকে ঘুরে বসে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। অপেক্ষা করছি বলে আমার মিষ্টি বইয়ের মুখটা দেখতে পেলাম। হইছে। তা কি খাবে বলো? বাদাম খাবো। ওয়েট, আমি নিয়ে আসছি। মায়ের ব্যাগ রেখে চলে গেল। বাদাম কিনে নিয়ে এসেছে। ইয়ানা পাশে বসে খোসা ছাড়িয়ে দিয়ে ইয়ানার মুখে দিয়ে দিল। ইয়ানা খুশি হয়ে বলল, ধন্যবাদ। আমি তোমার স্বামী, অন্য কেউ না। দুঃখিত স্যার। তা কিছু বলবে নাকি? এখানে এসেছে প্রেম করার জন্য। বাবা, আমার বউ আবার প্রেম করবে? আমাকে নিয়ে মজা নিবে না বলে দিলাম। ওকে ওকে, মজা নিব না। রাগ করো না, হাঁ করো। মাহির ইয়ানা বসে গল্প করতে লাগলো আর বাদাম খেতে লাগলো। মাহির ইয়ানাকে হাসাতে লাগলো নানা ধরনের জোকস বলে। ইয়ানা হাসতে লাগলো। দুজন অনেকক্ষণ বসে থেকে গল্প করতে লাগলো। ইয়ানা মাহিরের বাহু শক্ত করে ধরে কাঁধে মাথা দিল। হঠাৎ করে একজন এসে বলল, বাহ বাহ মাহির, অনেক সুন্দর দৃশ্য। তুমি না মেয়েদের সাথে দূরে থাকো, কোনো মেয়ের সাথে নাকি বন্ধুত্ব হতে পারে না, তো এখানে তুমি কিনা একটা মেয়ের সাথে নোংরামি করছো পার্কে বসে? তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, আমি এটা ভিডিও করে গ্রুপে দেব। আমাদের টোপার চরিত্রবান ছেলে পার্কে বসে নোংরামি করছে। নবাব, ফাজলামি করবে না। উনি আমার ওয়াইফ। কি ওয়াইফ? তুমি বিয়ে করেছো আর আমরা কেউ জানি না? 17 বছরে তোমাকে তোমার বাবা মা বিয়ে দিয়েছে? শুনো, এসব মিথ্যা নাটক করে কোনো লাভ নাই। নবাব, ফাজলামি করো না। কার ভিডিও নিচ্ছ তোমার কোনো ধারণা নাই। উনার মাস্ক খুললে কিন্তু কান্না করে কুল পাবে না। কে তোমার গার্লফ্রেন্ড দেখি? কে এমন যে আমি কান্না করে কুল পাবো না? দেখাও সাহস থাকলে। মাহির কিছু বলতে যাবে, সাথে সাথে ইয়ানার মুখের মাস্ক খুলে নোভা ভয় চমকে গেল। ইয়ানা বলে ওঠে, নাও, ভালো করে ভিডিও নাও। আর শোনো, ওই আমার হাজব্যান্ড, আমরা বিবাহিত। এসব ভিডিও করে কোনো লাভ নেই। নোভা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সরি ম্যাম, আমি জানতাম না মাহিরের গার্লফ্রেন্ড আপনি। আমাকে ক্ষমা করে দেন। সরি ম্যাম। গার্লফ্রেন্ড না, বউ। সরি ম্যাম, আপনি ওর বউ। আমাকে ক্ষমা করে দেন। ওকে যাও, বাই। মাহিরের দিকে যেন কোনো মেয়ে নজর না দেয়, খেয়াল রেখো। জি ম্যাম, অবশ্যই। নোভা সালাম দিয়ে চলে গেল। মাহির হাসতে লাগলো। ইয়ানাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, লাভ ইউ বউ। এই মেয়েটা অনেক জ্বালাইছে, আজকে ভালো মতো শিখে পেয়েছে। আমার তোমাকে নিয়ে অনেক টেনশন হয়। তুমি এত কিউট স্মার্ট হয়েছো কেন? হ্যাঁ, আর এত সুন্দর করে কথা বলো কেন? আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছে, এখানে তো আর আমার হাত নাই। তাও ঠিক। আচ্ছা চলো, লাঞ্চ করব। আপনি করেন, আমি বাসায় যাই। কথা কম বলো, চলো। ইয়ানা মাহিরকে নিয়ে বের হয়ে গেল। সারাদিন দুজন ঘুরলো। মাহিরকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। মাহির বাসার ভিতরে ঢুকে সবাইকে সালাম দিল। ইয়ানার আম্মু বলে ওঠে, মাহির, তোমার সাথে আমার কথা ছিল। বড় আম্মু, সবার সামনে বলেন, আড়ালে বলার কি দরকার? সবাই তো জানে ইয়ানা আপু ও জানুক তার পবিত্রবান স্বামী কেমন। কি হয়েছে? ওই আবার কি করলো? আপু, তোমার পবিত্রবান কলেজের নাম করে দেখেন কি করে। রিয়া কিছু পিক দেখাতে লাগলো। ইয়ানার দিকে সবাই তাকিয়ে থাকলো। ইয়ানার আম্মু বলে ওঠে, ইয়ানা, যা কথা রুমে গিয়ে বলো। সবার সামনে এমন কোনো ব্যবহার করিস না। ও ছোট মানুষ, ওকে বোঝানো ভালো হবে। তুমি ওই মেয়েটার সাথে কি করছিলে? কি করছিলে বলো? আমাকে সময় দেওয়ার সময় পাও না, আর ওই মেয়েটাকে নিয়ে তো ঠিকই ঘুরছো। তোমার সাথে কোনো কথাই নাই। আরে ইয়ানার কথা শুনে মাহির ফিক করে হেসে দিল।
সবাই ভুরুকুচকে তাকালো। রিয়া বলে ওঠে, লজ্জা করে না আমার বোনকে ঠকিয়ে আবার হাসো? উফ, আমার বউটা যে এত দুষ্টু না। আমি মোটেও দুষ্টু না। তুমি ওই মায়ার লগে কি করছিলে সেটা বলো। মাহির, তুমি আর এমন কিছু করো না, আমার মেয়ে কষ্ট পাক। তুমি সারা দিন ওই মেয়ের সাথে ছিলে। তুমি তো দেখছি আগের জামাইয়ের মতো কাজ করছো। সব মেয়েদের জন্য সুযোগ হইলেও আমার মেয়েকে সময় দেওয়ার সুযোগ হয় না। আচ্ছা, এই পিকগুলো তুমি কই পেলে রিয়া? তোমাকে এইসব কে দিল? রিয়া ভ্যাপাচাকা খেয়ে গেল। ইয়ানা বলে ওঠে, শোনো, আমার স্বামীর দিকে নজর তোমাকে রাখতে হবে না। আমি জানি আমার স্বামী কেমন। আপু, দুদিনে কাউকে এত বিশ্বাস করা ভালো না। ওই তোমার মন নিয়ে খেলা করেছে, ওই তোমাকে ধোকা দিবে দেখো। চুপ করো। ওই মেয়েটা আমি, আর সারাদিন আমি ওর সাথে ছিলাম, তাই ফালতু বকবক করো না। মেজো আম্মু, ওকে বিয়ে দাও। অন্যের স্বামীর দিকে নজর রাখার কাজ না করে নিজের স্বামীর উপরে তখন রাখবে। ইয়ানার কথা শুনে রিয়ার আগে ফসতে লাগলো। ইয়ানার আম্মু মুখের হাসি ফুটে উঠল। ইয়ানার আম্মু বলল, সত্যি ওইটাই তুই? ইয়ানার ব্যাগ থেকে মাস্ক বের করে পরে মাহিরের হাত পিছন দিয়ে কাঁধে রেখে বলল, দেখো এখানে কে ছিল। ইয়ানার কাণ্ড দেখে সবাই হেসে দিল। ইয়ানার আম্মু বলে ওঠে, ফাজিল মেয়ে, লজ্জা সরম মাথা খেয়েছে যা। তোমরা তো বিশ্বাস করছিলে না, তাই প্র্যাকটিক্যালে দেখালাম। মাহির, যাও ফ্রেশ হয়ে নাও। মাহির ইয়ানার সাথে উপরে চলে গেল। 7 দিন পর। আমাকে তুমি নিজের করে নিবে কিনা বলো? কখনোই না। আপনি যে পাগলামি করছেন এটা কখনো সম্ভব না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর কাউকে না। আবারও বলছি, তুমি আমাকে ভালোবাসবে, নিজের করে নিবে কিনা বলো? কখনোই না। আপনি এখান থেকে চলে যান। আমি কিন্তু আবারও বলছি, যদি রাজি না হও তোমার জন্য কিন্তু ভালো হবে না। মাহির কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে নিবে। সাথে সাথে রিয়া নিজের জামা ছিঁড়তে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাহির, আমাকে ছাড়ো। মাহির, কি করছো? আমার সাথে এমন করো না, আমি তোমার বোনের মতো। মাহির প্লিজ আমাকে ছেড়ে দাও। মাহির, কি করছো? প্লিজ ছাড়ো। দেখো ইয়ানা আপু আসলে আমি কিন্তু সব বলে দেব। রিয়া, এসব কি করছো? রিয়া মাহিরের কণ্ঠ নকল করে বলল, দেখো, আমি সোজাভাবে তোমাকে চাইলাম, তোমার ভালো লাগলো না। এখন দেখো কি করি। মাহির হতভম্ব হয়ে গেল। ওর কণ্ঠ শুনে সবাই দরজা ধাক্কাতে লাগলো। মাহির খুলতে যাবে, রিয়া মাহিরকে সরিয়ে দিয়ে দরজায় কাছে গিয়ে বলল, আমাকে ছাড়ো। আমার লাগছে, আমি মরে গেলাম। রিয়া মাহিরকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাহির গিয়ে সোজা টি টেবিলের কাছে গিয়ে পড়ল। টি টেবিলের কানের সাথে লেগে কপাল কেটে গেল। রিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। দৌড়ে গিয়ে মোহনা খানকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে বাঁচাও। মাহির আমাকে সাথে। রিয়া কথাটুকু বলে জোরে জোরে কান্না করতে লাগলো। সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির দাঁড়িয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে ইয়ানার আব্বু এসে সজোরে থাপ্পড় মেরে দিল। মাহির গিয়ে ইয়ানার পায়ের কাছে পড়ল। মাহির ইয়ানার দিকে তাকাতেই মাহির বলল, ইনায়া, আমি কিছু করি নাই। ওই মিথ্যা কথা বলছে। আপু, আমি পানি খেতে আসলে ওই আমার হাত শক্ত করে ধরে ওই রুমে নিয়ে আসে, আমার সাথে জোর করে। রিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। ইয়ানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহির কিছু বলতে যাবে, ইয়ানার হাত দিয়ে ইশারা করলো। ইয়ানা দৌড়ে চলে গেল। মাহির বলে ওঠে, ইনায়া, আমি কিছু করি নাই। ইনায়া, আমার কথাটা শোনো। মাহির, তুই এমন একটা কাজ কিভাবে করতে পারলি? তোর বাবা খারাপ হইতে পারে, কখনোই নারীদের অসম্মান করে নাই, আর তুই কি না? মাহির যেতে নিবে, সাথে সাথে মোহনা খানের স্বামী ওকে ধরে মারতে লাগলো। মারতে মারতে নিচে নিয়ে গেল। মোহনা খানের স্বামী বলে ওঠে, ভাইজান, এই ছেলেকে যদি জেলে না দেন আমি ভুলে যাব আপনি আমার বড় ভাই। ও আমার মেয়ের দিকে নজর দিয়েছে, আমার মেয়ের সাথে ওকে আমি খুন করে ফেলবো। আমি এখন পুলিশকে ফোন দিচ্ছি। আন্টি, আমি কিছু করি নাই। আঙ্কেল, আমাকে যা ইচ্ছা করেন, আমাকে আগে ইনায়ের কাছে যেতে দেন। আমি ওর সাথে শুধু দেখা করতে চাই। ওই আমাকে ভুল বুঝছে। চুপ, তোর এত বড় সাহস আমার বোনের ইজ্জতের দিকে হাত দিয়ে বলো কিছু করস নাই? আঙ্কেল, বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করেন। চুপ, তোমাকে অনেক বিশ্বাস করছি, তুমি শেষমেশ আমার বিশ্বাস নিয়ে খেললে। মাহির, তোমার থেকে এটা
আশা করিনি আমি। তুমি এমন কাজ কিভাবে করলে? আম্মু বলে আপু ও বিধবা মেয়ে, ইউজ করা জিনিস প্রতি নাকি কোনো ফিলিংস পায় না, এই জন্যই ওই আমার দিকে নজর দিয়েছিল। রিয়ার কথা শুনে মাহির বলল, আল্লাহর দোয়াই লাগে, এত নিচে নেমো না। তুমি যা ভাবছো তা কখনোই হবে না। আব্বু, ওর বাবা মাকে আগে নিয়ে আসা হোক। ওর বাবা মা কেমন শিক্ষা দিয়েছে, এমন জঘন্যতম ছেলেকে কিভাবে জন্ম দিয়েছে। ওদের সব দোষ, ওরা ইচ্ছে করে ইনায়া আপুর সাথে বিয়ে করিয়েছে, লোভে সব করেছে। এখন আবার আমার বোনের দিকে নজর দিয়েছে। এখন ফোন দিয়ে নিয়ে আসা হোক। আঙ্কেল, আমি কিছু করি নাই, আমার কথা বিশ্বাস করেন। প্লিজ আব্বু আম্মুকে ডাকবেন না। মাহির সবাইকে বুঝাতে লাগলো, কেউ বুঝলো না। সবাই মাহিরকে গালাগালি করতে লাগলো। একজন মাহিরের মাকে নিয়ে বলল, ওকে যে জন্ম দিয়েছে ওই মহিলাটাই খারাপ। ওর মা নিশ্চয়ই পতিতার মাগি ছিল, না হলে এমন কুলাঙ্গা জন্ম দেয়। এমন কথা শুনে মোহনা খান চোখ বন্ধ করে ফেলল। মাহি নিজেরা কন্ট্রোল করতে না পেরে মাহি লোকটার কলা ধরে খুশি মারতে গিয়ে হাত থামিয়ে বলল, খুন করে ফেলবো। আমার মাকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি খারাপ, তাই বলে আমার বাবা মা খারাপ হবে? এইটা কথাও লেখা নাই। বাবা মা সন্তানকে লালন পালন করে। এখন সেই ছেলে বড় হয়ে কী করবে না করবে সেটা একান্ত সেই ছেলে জানে। যার ভালো হওয়ার সেই এমনিতে ভালো হয়, যার খারাপ হওয়ার সেই এমনিতে খারাপ হয়। মায়ের কলা ধরে মোহনা খানের হাজব্যান্ড খুশি মেরে বলল, তুই একটা পতিতার ছেলে, না হলে একটা মেয়ের ইজ্জতে হাত দিতি না। তোর বাবা মায়ের চরিত্র ঠিক থাকলে ঠিকই তুই ভালো হইতি। মাহির রাগ কন্ট্রোল করতে না পেরে যে মোহনা খানের হাজব্যান্ডকে মারতে যাবে, সাথে সাথে মোহনা খান এসে হাত ধরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ওরা ঠিক বলছে। আসলে তোমার মা একজন খারাপ মহিলা। যদি ভালো হইতো কখনোই তোকে রেখে চলে যেত না, আজ তোকে ভালো শিক্ষা দিত। আন্টি, আমার মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমাকে যা ইচ্ছা বলবেন। আপনার মেয়ের সাথে আমি খারাপ কিছু করতে চাইছি আমাকে বলেন, আমার ফ্যামিলিকে নিয়ে বলবেন না। 100 বার বলবো, তোর মা আসলে একজন খারাপ মহিলা। মোহনা খান কথাগুলো বলে কান্না করতে লাগলো, রাফি মারতে লাগলো। মাহি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছিটকে গিয়ে পড়ল। মাহিরের আব্বু আম্মু দৌড়ে ধরে পড়ল, মাহির কি হয়েছে তোর? আব্বু আম্মু, তোমরা এখানে কেন? আম্মু আব্বুকে নিয়ে চলে যাও। একটা খানকি মহিলা এমন ছেলেকে জন্ম দিয়েছেন যে মেয়েদের সম্মান করতে জানে না। রাফির কথা শুনে মাহির রাগে সজোরে ঘুষি মেরে দিয়ে বলল, চুপ, আমার মায়ের দিকে আঙ্গুল তুলবি না। আমি খারাপ, আমার ফ্যামিলি না। মোহনা কি হয়েছে খুলে বলবে? আম্মু, তুমি নিজেকে এখন দোষী বানাচ্ছ। মাহির আমার মেয়ের ইজ্জতের দিকে হাত দিয়েছে। কথাটা বলে মুখে আঁচল চেপে কান্না করতে লাগলো। সবাই মাহির আর তার আব্বু আম্মুকে গালাগালি করতে লাগলো। মাহিরের সৎমা বলে ওঠে, প্লিজ আপনারা চুপ করবেন? আমাকে আমার ছেলের সাথে কথা বলার সুযোগ দিবেন দয়া করে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে সেটা শাস্তি ওর আব্বু নিজ হাতে দিবে। ও যদি সত্যি করে থাকে তাহলে মাহিনকে 100 বিল্টের বাড়ি দেওয়া হবে। সৎমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মাহিরের সৎমা মাহিরকে নিয়ে রিয়ার সামনে গেল। রিয়া কিছুটা ঘাবড়ে গেল। ইয়ানা দাঁড়িয়ে উপরে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আন্টি, ওকে নিয়ে এখন এখান থেকে চলে যান। যাব না তা? তোমার সাথে আমার ছেলে নোংরামি নিয়েছিল। হ্যাঁ আম্মু, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, সহ্য করতে পারো না। আম্মু, তুমি আমাকে বিশ্বাস করবে কি না জানি না। আম্মু, আমি সত্যি ওর সাথে কিছু করি নাই। ওই সব মিথ্যা অভিনয় করছে। ওই আমাকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ওই আমার সাথে জোর জবরদস্তি করলে আমি ওকে বাধা দেই। আমি বারবার বলছিলাম আমি তোমাকে ভালোবাসি না, ওই আমার কথা শুনছিল না। ওই বারবার বলে আমাকে ভালোবেসে কাছে নেবে না, এইসব বলছিল। আমি পরে কোনো কিছু না বলে বের হওয়ার জন্য দরজার কাছে গেলে ওই নিজে জামা খুলতে থাকে আর চিৎকার করতে থাকে। মাহিরের কথা শুনে রিয়া কান্না করতে করতে বলে, মিথ্যে বলবে না, নিজের কাহিনী আমার দিকে ঘুরিয়ে দিচ্ছ কেন? মাহিরের সৎমা রিয়ার দিকে ভালো করে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মাহির বারবার কান্না করে বলতে লাগলো, আমি কিছু করি নাই। রিয়া বারবার দোষ দিতে লাগলো। এক পর্যায়ে মাহির গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে মাহিরের সৎমা হাত ধরে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল।
সবাই চমকে উঠল, রেগে যাবে। তখনই সৎমা বলে, খবরদার কেউ একটা কথা বলবেন না। আমার ছেলে আপনাদের মেয়ের সাথে কিচ্ছু করে নাই, সেটা প্রমাণ আমি যদি না দিতে পারি তখন কথা বলবেন। আমার বোনের সাথে কি করেছে সব কিছু আমরা শুনছি। আচ্ছা, আমার ছেলে তোমাকে জোর করেছিল তাই না? হ্যাঁ। তাহলে তো তোমার হাতে দাগ থাকবে, বাট এখানে তো দেখছি না তোমার হাতে না, আমার ছেলের হাতের দাগ। ব্যাপার কি বলো তো? আমার ছেলে নিশ্চয়ই তোমার হাত চেপে ধরেছিল। আবার তোমার লিপস্টিকের দাগ অবশ্যই আমার ছেলের ঠোঁটে থাকার কথা, বাট ওমা তোমার ঠোঁট লিপ্ট শুধু তোমার হাতেই কেন? আর মাহি, তুই তো দেখি কোনো কিছু ঠিকভাবেই করতে পারিস না। জামাটা ছিঁড়ছো যখন এক হাত দিয়ে, কি মজা পাইছো? ছিঁড়লেই গো মাঝখান থেকে ছিঁড়া দরকার ছিল না। মাহিরের আম্মু ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথা বলবি না। তুই যদি বলতি আমার ছেলে তোকে ইগনোর করে, এটা নিয়ে যদি অভিযোগ করতি তাহলে আমি বিশ্বাস করতাম, বাট তুই কি না আমার ছেলের কলঙ্কের দাগ লাগাতে চাস? আমি ওকে ছোট থেকে অত্যাচার করে বড় করেছি, ওকে আমি কখনো শান্তিতে থাকতেই দেই নাই। প্রতিনিয়ত আমি ওকে অত্যাচার করেছি। আমিও সৎ মা, আমি সেই সৎ মা হয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সন্তানের চরিত্র কোনো কলঙ্ক নাই, ফুলের মতো চরিত্র। উপরে তুই দাগ লাগাস, তোর জিহ্বা আমি ছিঁড়ে ফেলবো। মাহির ওর সৎমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিরের সৎমা ইয়ানার দিকে তাকিয়ে বলল, আর ইনায়া, তুমি তো বড় বুদ্ধিমতী একটা মেয়ে, তোমার কি কোনো জ্ঞান নেই নাকি? তোমার কি না এইটুকু জ্ঞান নাই? একটা ছেলে এত বোকা যে একা কিছু করবে, বাড়িতে মানুষ থাকার পর কাঁচা খেলোয়াড়ের মতো মুখ না বেঁধে নিজের কাজ করবে। তার থেকে বড় কথা, তুমি আমাকে যা যা বলছো সেখানে নিজেই ভেবে দেখো মাহিন কিছু করছে নাকি? 17 মিনিট ধরে ওরা নিচে, এর ভিতরে শুধুমাত্র হাত ছিল, আর কোনো কিছু করলো না। আবার কোনো চিৎকার মাহিনের সাথে নেই। ওই যদি জোর করতো, মাহিনের যেখানে সেখানে খামচির দাগ থাকতো। ওই নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করতো, মাহিনকে কোথাও কোথাও আঘাত করতো। কামড়ের দাগ বা খামচি যে কোনো একটা চিহ্ন তো থাকতো। মাহিরের সৎমায়ের কথা শুনে সবাই ভাবতে লাগলো। ইয়ানা নিচে এসে রিয়ার চুলের মুঠো ধরে বলল, আমি তো রাগের বশে এসব ভেবে দেখি নাই। আওয়াজ শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমার স্বামী এমন কিছু করার মানুষই না। আর মাহিরের কণ্ঠ তুই নকল করছিলি, কারণ আমি মাহিরের কণ্ঠ কিছুটা পাচ্ছিলাম। তুই নকল করলেও মাহিরের কণ্ঠ শুনছিলাম। তুই আমার স্বামীকে সবার সামনে কেন দোষী বানালি? ইয়ানা রিয়াকে মারতে লাগলো। সবাই রিয়াকে চেপে ধরলে রিয়া ভয়ে কান্না করে বলল, আমি মাহিরকে ভালোবাসি। আমি মাহিরকে অনেক আগে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আম্মু তুমি ওকে অপমান করে করে ওকে তাড়িয়ে দিয়েছিলে। তারপর থেকে আর আমি মাহিরকে খুঁজে পাই নাই। এত দিন পর দেখা হইল, তাও আবার ইয়ানা আপুর হাজবেন্ড হিসাবে। দেখো, আমার মাথা কাজ করছিল না। আমি ওকে ভুলে যেতে চাইছিলাম, কিন্তু ইয়ানা আপুর প্রতি ভালোবাসা, খুনসুটি এইসব দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি মাহিরকে অনেক ভালোবাসি। রিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। ইয়ানা সজোরে থাপ্পড় মারল, সাথে মোহনা খান থাপ্পড় মেরে বলল, তোমাকে আগে বলেছিলাম ওদের থেকে দূরে থাকতে, শেষমেশ কিনা ওদের সংসার ভাঙার জন্য এমন প্ল্যান করলে। আরে তুমি কি পাগল নাকি? রিয়াকে সবাই বকাঝকা করতে লাগলো। মাহির ওর সৎমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আম্মু আমাকে ক্ষমা করে দাও। অনেক সময় আমি তোমার কথায় রাগ করতাম। আম্মু, আমি কখনোই ভাবতে পারি নাই তোমার রাগের পেছনে এত ভালোবাসা। এতগুলো মানুষের ভিতরে যেখানে নিজের স্ত্রী বিশ্বাস করলো না, সেখানে তুমি আমাকে বিশ্বাস করলে, আমাকে এই ফাঁদ থেকে রক্ষা করলে। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। শুন, আমি খারাপ হতে পারি, আমি তোকে বকাঝোকা করব, মারবো, কাটবো, কিন্তু বাহিরের কেউ আমি তোর দিকে খারাপ নজরে তাকানোর সাহস দিব না। লাভ ইউ আম্মু। মাহির, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝতে তোমাকে মারলাম। আঙ্কেল প্লিজ ক্ষমা চাইবেন না, এখানে যে কেউ রেগে যাবে।
মাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছিল সে লোকটা মাথা নিচু করে ক্ষমা চাইল। মাহির বলে ওঠে, কখনো কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। আপনি যে ভাষাগুলো ইউজ করেছেন চাইলে সেই গালিগুলো উঠে আসবে না। মানুষকে এমন কিছু বলেন না যে সারা জীবন সেইটা মনে রাখুক। মাহির, আম্মু আব্বু বাসায় যাব, আমি এখানে থাকবো না। হ্যাঁ, এখানে আর তোকে রাখবো না। বিআই, এই নেন আপনার 20 লাখ টাকা। আপনাদের টাকা আপনারা রাখেন, আমার ছেলে আমি নিয়ে যাব। বিয়ে টাকার জন্য দেয় নাই, আমার ছেলের সুখের জন্য দিয়েছিলাম। ছোট থেকে হাজার অবহেলায় বড় হয়েছে, ভেবেছিলাম এখানে সুখে থাকবে, বাট না, এখানে থেকে আমার ছেলেকে কলঙ্কের দাগ শরীরে নিতে হইল। বিয়াই, আমরা না বুঝে এমন করে ফেলছি, দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আর মাহিরকে এই টাকা আমরা খুশি হয়ে দিয়েছি, এই টাকা ফিরিয়ে প্লিজ দেবেন না। আমি আর নিতে পারবো না। এই টাকার জন্য আমি আমার সন্তানের দিকে তাকাতে পারতাম না, ওকে কিছু বলতে পারতাম না। আমার স্ত্রী নিজের ভুল বুঝেছে। এই টাকা আমার দরকার নাই, ওই আমাদের ছেলে বিক্রি করা জিনিস না। আঙ্কেল আন্টি, মাহিরকে নিয়ে গেলে আমার কি হবে? তুমি মাহিনের বউ, তোমার যখন মন চাবে তখন আমার বাড়িতে দরজা খোলা, বাট এখানে আমার ছেলে আর আসবে না। মাহিন চল। সৎমা মাহিরের হাত ধরে নিয়ে যেতে নিবে, তখনই মোহনা খান মাহিরের হাত ধরে বলল, মাহির যেখানে যাও তোমার এই খারাপ মাকে তোমার সাথে নিবে। মানে আন্টি এসব কি বলেন? আমি তোমার সেই খারাপ মা যে তোমাকে জন্ম দিয়ে তোমাকে রেখে তোমার বড় ভাইকে নিয়ে চলে এসেছিলাম। আমি সেই মা যে তোমাকে কাছে টেনে নিতে পারি নাই, যার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আব্বু, মাহির, ঘৃণা করো না। ওই জানতো তুমি মারা গেছো, আর তুমি যে এইটা আমার আর রাহেলার সন্তান, এইটাই জানতো। রাগ অভিমান সব আছে, কিন্তু এখন আর কারো উপরে রাগ অভিমান ঘৃণা প্রকাশ করতে ইচ্ছা করে না। যাই হোক, আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো। আমার স্বপ্ন ছিল আমার জন্মদাত্রী মাকে দেখা হয়ে গেছে। ভালো থাকবেন। মাহির কথাটা বলে কারোর কথা না শুনে ওর আব্বু আম্মুর সাথে চলে গেল। 3 দিন পর মাহিরের ঘুম ভাঙলে চোখ খুলে ইয়ানাকে দেখে চমকে উঠল। মাহির বলে ওঠে, আপনি এখানে কেন? আমার ঘুম ধরছে না, একা একা ঘুমাতে কষ্ট হচ্ছে, তাই আমার যেখানে শান্তি আমি সেখানে চলে আসলাম। কখন এসেছেন? আপনি ঘুমানোর পর আমি এসেছি। এখন এখান থেকে যান। ইয়ানা মাহিরের বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থেকে বলল, মানুষ বলতে ভুল হয়, নিজের স্বামীকে হুট করে এমনভাবে দেখলে কারোর মাথা ঠিক থাকবে না। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, আর কোনোদিন আমি বিশ্বাস করব না। আমি প্রমিস করে বলছি, যত যা হয়ে যাক আমি আমার স্বামীর হাত কখনো ছাড়ব না, আর না ভুল বুঝবো। এবারের মতো ক্ষমা করে দিয়ে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। ইয়ানা কথাটা বলেই মাহিরের ওপর উঠে ঠোঁটে কিস করতে লাগলো। মাহির ইয়ানার কাণ্ড দেখে নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে হেসে দিল। ইয়ানা হাসি দিয়ে মাহিরের উপরে ঝাঁপিয়ে পড়ল।